স্ক্রিনটা আবার শেয়ার করি। ওকে, আচ্ছা। আমি যেটা করছিলাম, আগের ফোল্ডারটা ওপেন করছিলাম। আপনাদের আমার যাবতীয় ফাইল 354 এই ফোল্ডারটা আছে। এইখানে আমি হচ্ছে গিয়ে আরেকটা নতুন ফোল্ডার নিচ্ছিলাম, এমন সময় আমার পিসি রিস্টার্ট দিয়ে দিয়েছিল কেন যেন। আচ্ছা, ডে হচ্ছে গিয়ে 2 আজকে। আজকে হচ্ছে জানুয়ারি 14, 2026। এখন কেন এরকম নাম রাখতেছি, এটা আমি কাজগুলো আলাদা করে রাখার জন্য এরকম নাম রাখছি। যখন আমি কোনো ক্লায়েন্টের কাজ করবো তখন প্রজেক্টের নাম অনুযায়ী সেই নাম, ফোল্ডারের নামটা রাখবো। হ্যাঁ, এখন আপাতত আমি হচ্ছে কাজের জন্য এরকম নামটা রাখছি, যে আমি হচ্ছে গিয়ে কি বলে ডে 2 নিয়ে আজকে কাজ করছি। এইটা হচ্ছে গিয়ে আমি ভিএস কোড মানে কোডে ওপেন করছি। এইটার মধ্যে হচ্ছে গিয়ে আমার কি বলে, বাম সাইডে একটা বার আছে এবং ডান সাইডে এটা খালি আছে, গত ক্লাসে আমরা দেখেছি। আর বলেছি যে আমার বাম সাইডে অনেক কিছু আছে যেগুলো আপনাদের শুরুতে থাকবে না। না থাকলে ইগনোর করেন, সমস্যা নেই। আমি আস্তে আস্তে কাজ শিখবো, আস্তে আস্তে আমি এক্সটেনশন ইনস্টল করা দেখাবো, এবং এক্সটেনশন আপনার এখানে বাম সাইডে অপশন আস্তে আস্তে আরো বাড়বে। দেন যে কাজটা আমি বললাম সেটা হচ্ছে এই যে আমি এক্সপ্লোরার, এই যে এক্সপ্লোরার দিলে একবার চলে যাচ্ছে, চলে আসছে। এবং এক্সপ্লোরার এই অংশটা কি সাদা হয়ে আছে। এই এক্সপ্লোরের মধ্যে আসলে যে এখানে কতগুলো ডট আছে, এই ডটের মধ্যে ফোল্ডার বাতে বাকি বাকি যে কয়টা অপশন আছে সেগুলা তুলে দিবেন। এগুলোর পাশে যাতে টিক চিহ্ন না থাকে। থাকলে কিছুই না, আপনার যে এক্সট্রা অপশন থাকবে, যে ওপেন এডিটর একটা অপশন চলে আসবে, আউটলাইন নামে একটা অপশন চলে আসবে, যে আউটলাইন। দেন হচ্ছে টাইমলাইন নামে একটা অপশন চলে আসবে। তো এই অপশনগুলো এখন আমার না হলেও চলবে, যখন বড় প্রজেক্ট করবো তখন লাগবে। আপাতত আমি প্র্যাকটিস করছি, আপাতত যত সিম্পল রেখে কাজ শিখা যায়। হুম, আচ্ছা। এরপর এখানে আমি একটা ফাইল নিয়েছি। ফাইল নেওয়ার সিস্টেম হচ্ছে, আমি এখানে মাউস উপরে নিলাম, এই যে নিউ ফাইল, নিউ ফাইল লিখে এসেছে, তাই না? তা আমি ক্লিক করলাম, নিউ ফাইল, এই যে ফাইলের নাম চাচ্ছে। ফাইলের নাম দিলাম index.html। একটা জিনিস একটু রিপিট করি, আমি কিন্তু ফোল্ডারটার উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে এই যে শো মোর অপশনে গিয়ে ওপেন উইথ কোড এটা দিয়েছিলাম। হুম, তাহলে এই ফোল্ডারটা ভিএস কোডে ডাইরেক্ট ওপেন হয়েছে। স্টুডেন্টের কমন ভুল বলি, তারা কি করে, স্টার্ট মেনুতে যায়, এখানে ভিএস কোড খুঁজে এইখানে ভিএস কোড ওপেন করে। এতে কি হয়, ভিএস কোডটা ওই পার্টিকুলার ফোল্ডারে যে আমি কাজ করব, যে ফোল্ডার নিয়ে কাজ করছি, সেই ফোল্ডারটা সাথে নিয়ে ওপেন হতে পারে না, আগের ফোল্ডারে ওপেন হয়ে যায়। এতে ভিএস কোডের শর্টকাট কিছু সুবিধা আছে, সেগুলা কাজে লাগে না। ভিএস কোডের অনেক অপশন আছে যেগুলা ঠিকঠাক মতো কাজ করে না। আপনি যদি একটা পার্টিকুলার ফোল্ডার ফিক্সড করে ভিএস কোডে ওপেন না করতে পারেন, তাহলে ভিএস কোডের অনেক ফাংশনাল অপশন কাজ করা বন্ধ করে দেয়। তো আমি যেটা আমার করেছি, আপনি যদি প্রশ্নটা সরাসরি ভিএস কোড ওপেন করেন তাহলে যেটা করে নেবেন, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার দিয়ে আপনি আবার যে ফোল্ডার নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। কিন্তু এই যে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার, এটা লাগবে না যদি আপনি আমার মতো সরাসরি ভিএস কোড ওপেন করেন। কখন লাগবে তাহলে, যখন আপনি এই যে স্টার্ট মেনুতে গিয়ে কোড ওপেন করবেন, ওপেন করলে দেখবেন যে ভিএস কোড ওপেন করলে আগের ফাইল ওপেন হয়ে গেছে, আগের অন্য কোনো প্রজেক্ট ওপেন হয়ে গেছে। ওই প্রজেক্ট থেকে বের হয়ে আপনি নতুন প্রজেক্ট ওপেন করতে চাচ্ছেন, তখন আপনি ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার দিয়ে নতুন ফোল্ডারটা ওপেন করবেন। তো এটা বেশ ভেজাল লাগে, সোজা ওয়ে এটাই, রাইট বাটন ক্লিক করে আপনি পার্টিকুলার ফোল্ডারটা ভিএস কোডে প্রজেক্ট আকারে ওপেন করে নিলেন। তাহলে সেই ফোল্ডারের ভিতরে আমার index.html নামের ফাইল তৈরি হয়ে গেল। এই যে দেখেন এখানে index.html নামের ফাইল তৈরি হয়ে গেছে।
তো এইটার ভিতরে আমার কিছু কোড লিখতে হবে, এইচটিএমএল কোড লিখতে হবে। এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যারা আগে কোডিং করেছেন তারা তো খুব ভালো করে পারবেন, সমস্যা নেই। যারা নতুন তাদের বলে রাখি, এটা হচ্ছে কি একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। মার্ক করার জন্য ব্যবহার করা হয়। কি মার্ক করবেন? একটা ওয়েবসাইটে বিভিন্ন অংশ থাকতে পারে। হুম? একটা ওয়েবসাইটে একটা অংশ থাকতে পারে, মনে করুন একটু একেই দেখায়, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের উপরের একটা অংশ থাকে যেটাকে আমরা হেডার বলতে পারি। নিচে একটা অংশ থাকে কমন, যেটাকে আমরা ফুটার বলতে পারি। হেডারকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। এই পাশে একটা অংশের লোগো থাকলো, আর এই পাশে যে অংশটা মেনু বার, সেটাকে নেভিগেশন বারও বলতে পারি। এই যে মার্ক করে রাখলাম, এটা নেভিগেশন বার, এটা একটা ইমেজ, এটা হেডার সেকশন, এটা ফুটার সেকশন। ওয়েবসাইটের মনে করেন ডান সাইডে একটা বার আছে, যেখানে তো ক্যালকুলেটর, তারিখ, অনেক কিছু টুলস আছে। এটাকে সাইড বার বলতে পারি। আবার এই যে মাঝখানে যে অংশটাকে, এটা একটা অংশ, এটাকে আমি ভাগ করে এটাকে বলতে পারি এটা হচ্ছে আমার মেইন অংশ, মেইন লেআউট, তাই না? মেইন হচ্ছে কি ওয়েবসাইটের পার্টটা। তো এই যে এই অংশটা মেইন হিসেবে মার্ক করলাম, এইটা হচ্ছে গিয়ে আমি এইচটিএমএল ট্যাগ দিয়ে করতে পারি। ওকে। তো এইচটিএমএল দিয়ে আমরা এইভাবে ওয়েবসাইটের বিভিন্ন অংশ জাস্ট কি করব, মার্ক করে রাখবো। হ্যাঁ। তো এখন হচ্ছে কি, আমরা এইচটিএমএল যে মার্ক করবো, মার্ক করার নিয়ম আছে। নিয়মটা কি? প্রথমে চিনতে হবে আমার এলিমেন্টটা কি। হ্যাঁ। এইচটিএমএল আপনার হচ্ছে ট্যাগ, একটা জিনিস আছে, কিছু ওয়ার্ড বলে রাখি এখানে। এইচটিএমএল ট্যাগ নামে একটা জিনিস আছে, এলিমেন্ট নামে একটা জিনিস আছে। আবার যদি শুধু বলা হয় এইচটিএমএল এলিমেন্ট, তাহলে ওইটা একটা আলাদা মিনিং করে। হ্যাঁ। ট্যাগ হচ্ছে এলিমেন্ট নির্বাচন করার একটা অংশ, হচ্ছে আপনার ট্যাগ। হ্যাঁ। এলিমেন্ট কি? যা দিয়ে ওয়েবসাইট গঠিত হয় সেটাই এলিমেন্ট। হুম। ওয়েবসাইটে বিভিন্ন অংশগুলো যেটা দিয়ে ওয়েবসাইট তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে এলিমেন্ট। সাধারণত এলিমেন্ট চার ধরনের হয়। এলিমেন্ট কি কি হয়? এলিমেন্ট হয় হচ্ছে চার ধরনের, যেগুলো হচ্ছে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। সাধারণত এলিমেন্ট এই চার ধরনের হয়। তো টেক্সট আছে, ইমেজ আছে, অডিও আছে, ভিডিও আছে। এর বাইরে দেখেন ওয়েবসাইটে তেমন কিছু নাই, কিন্তু ওয়েবসাইটে যা দেখি ম্যাক্সিমামই টেক্সট থাকে, ভিডিও থাকে, মাঝে মধ্যে গান শুনি, অডিও ফাইল থাকে, আর হচ্ছে গিয়ে এই তো ইমেজ থাকে। এগুলোই থাকে ওয়েবসাইটের মধ্যে। এর বাইরে দেখেন তেমন কিছু নাই। এই যে এলিমেন্ট যেটা দিয়ে ওয়েবসাইট তৈরি, যেগুলা দিয়ে তৈরি এলিমেন্ট, এলিমেন্ট গুলা মার্ক করবো কি দিয়ে? ট্যাগ দিয়ে। তো এলিমেন্টের আগে একটা ট্যাগের চিহ্ন থাকে, সাধারণত এলিমেন্টের পরে ট্যাগ থাকে, তাহলে জিনিসটা আমাকে মার্ক করে দেওয়া হলো, বা এটা আমার হেড এলিমেন্ট, হেডারের অংশ, এটা আমার ফুটারের অংশ। এভাবে এলিমেন্ট গুলাকে মার্ক করে দেওয়া হয়। এটা হয়তো আমার একটা প্যারাগ্রাফ, এটা হয়তো আমার বোল্ড টেক্সট, এভাবে মার্ক করে দেওয়া হয়। এইচটিএমএল এর কাজটাই হচ্ছে এটা। তো ওই মার্ক করা নিয়ে আমার টোটাল যে জিনিসটা হচ্ছে, সেটাকে আমরা এইচটিএমএল এলিমেন্ট বলতে পারি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এইচটিএমএল এলিমেন্ট বাদ দিয়ে একটু দেখেন জিনিসটা কিভাবে কাজ করে। মনে করেন আমার একটা টেক্সট আছে, টেক্সটের নাম হচ্ছে সামথিং, মনে করেন লিখে দিলাম ডেমো টেক্সট। এটা একটা প্যারাগ্রাফ হিসাবে আছে। তাহলে এটা একটা এলিমেন্ট। এই এলিমেন্ট একটা ট্যাগের মধ্যে থাকবে। ট্যাগের সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে শুরু, একটা হচ্ছে শেষ। তো এটা হচ্ছে ট্যাগের শুরু, পি লিখে শুরু করলাম। আর এইটা হচ্ছে ট্যাগের শেষ। লেখার নিয়ম আছে, নিয়মটা একটু দেখি। সোজা নিয়ম। ট্যাগের শুরু যখন লিখবেন, ট্যাগের নামটা লিখতে হবে। ট্যাগের নামটা কি? পি।
তো ট্যাগের নামের আগে আপনি লিখবেন হচ্ছে স্মলার দেন সাইন, ট্যাগের নামের পরে লিখবেন গ্রেটার দেন সাইন। এটা হচ্ছে ট্যাগ লেখার শুরু। আর একটা থাকে ট্যাগ কিভাবে শেষ করে, আমার এলিমেন্টে থাকলো, ট্যাগ শুরু হলো, এলিমেন্টে থাকলো, বাস ট্যাগটা শেষ হবে। একই জিনিস শুরুতে যা আছে শেষে তাই থাকবে, শুধু একটা ফরওয়ার্ড স্ল্যাশ এটা বেশি থাকবে। হ্যাঁ, শুরু শেষ দুটোই সেম, শেষে শুধু একটি ফরওয়ার্ড স্ল্যাশ বেশি থাকবে। এটা হচ্ছে ট্যাগ লেখার নিয়ম। তো ট্যাগের সাধারণত কয়টা পার্ট? দুইটা পার্ট। কি কি? একটা শুরু একটা শেষ, স্টার্টিং আর এন্ডিং ট্যাগ। স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ দেখতে মানে একই রকম, খালি যখন ট্যাগটা শেষ হয় তখন একটা ফরওয়ার্ড স্ল্যাশ সেটা বেশি থাকে, এবং এই দুইটা শুরু এবং শেষের মাঝখানে আমার এলিমেন্ট থাকে, হতে পারে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, যা ইচ্ছা থাকবে। এটা কি ট্যাগের শুরু এবং শেষের মাঝখানে থাকবে। যারা আগে থেকে জানেন ট্যাগ সাধারণত সিঙ্গেল ট্যাগ হয়, পেয়ার ট্যাগ হয়। পেয়ার ট্যাগ মানে যে ট্যাগের শুরু আছে, যেমন পিট একটা পেয়ার ট্যাগ বা জোড়া ট্যাগ, এর একটা শুরু আছে শেষ আছে। আরেকটা আছে সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগের শুরু শেষ একই জায়গায়। হ্যাঁ, যেমন হচ্ছে সিঙ্গেল ট্যাগের মধ্যে একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইমেজ, IMG। এটার ভেতরে এটা শুরু এখানে শেষ, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। এটার ভিতরে অ্যাকচুয়ালি ইমেজের মধ্যে যেটা করতে হয়, একটা অ্যাট্রিবিউট দিতে হয় যেটার নাম হচ্ছে SRC। SRC মানে হচ্ছে সোর্স। আর আমরা বলতে পারেন অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের মধ্যে ট্যাগের আলাদা বৈশিষ্ট্য অ্যাড করে, এটাকে আমরা অ্যাট্রিবিউট বলি। যেমন আহ, এই প্যারাগ্রাফের একটা নির্দিষ্ট উইথ দিতে চাচ্ছেন, মানে কতখানি চওড়া হবে প্যারাগ্রাফ, এটা একটা উইথ নামে অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। দেন হচ্ছে গিয়ে আপনার একটা পার্টিকুলার একটা টেবিল মনে করেন একটা ট্যাগ আছে, সেই টেবিলটাকে আপনি মাঝখানে নিতে চাচ্ছেন। তো মাঝখানে নেওয়ার জন্য আমার অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন, ALIGN। অ্যালাইন লিখে আমি পার্টিকুলার টেবিলকে মাঝখানে নিতে পারি। তো এই যে ইমেজ যদি সিঙ্গেল ট্যাগ, এটা মানে এই ট্যাগের শুরু এখানে শেষ এখানে, ইমেজ ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিতে হয় যেটার নাম হচ্ছে সোর্স, SRC। অ্যাট্রিবিউট লিখার একটা নিয়ম আছে আবার। অ্যাট্রিবিউটের এটা হচ্ছে নাম, অ্যাট্রিবিউটের নাম কি? SRC। তারপর একটা অ্যাট্রিবিউটের নামের সাথে অ্যাট্রিবিউট একটা ভ্যালু দিতে হয়। হ্যাঁ, তো ভ্যালু অ্যাসাইন করার নিয়ম আছে, যে লিখবেন অ্যাট্রিবিউটের নাম লিখলেন, SRC লিখলেন, তারপর সমান সমান দিলেন, দিয়ে ডাবল ইনভার্টেড কমা হতে পারে, সিঙ্গেল ইনভার্টেড কমা হতে পারে, এর ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিয়ে দিবেন। হুম, যেমন মনে করেন সোর্সের ভিতরে ইমেজ ফাইলের নাম কি, মনে করেন logo.png। এভাবে সোর্সের মধ্যে ভ্যালুটা দিয়ে দিলাম logo.png। তাহলে ইমেজ ফাইলের ভিতরে একটা কি গেল, ফাইল পেলো যেটার নাম হচ্ছে logo.png। সেটা সোর্সের মাধ্যমে ইমেজের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, এবং এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি জিনিসটাকে শেষ করে দিলাম। তাহলে এই যে দেখেন ইমেজটা অ্যাট্রিবিউট সহ, এটা একটা ট্যাগ, সিঙ্গেল ট্যাগ বলে, মানে এই ট্যাগটা এখানেই শুরু, এই ট্যাগটা এখানেই শেষ। কিন্তু পি ট্যাগটা দেখেন, এটা দুইটা অংশ আছে, একটা আছে শুরু, একটা আছে শেষ। তো শুরু ও শেষের যে দুটো অংশ থাকে সেটাকে হচ্ছে গিয়ে বলে পেয়ার ট্যাগ। আর যেহেতু আমি অ্যাট্রিবিউট লেখা দেখেছি, অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য বলি, লেখার নিয়মটা বলি। অ্যাট্রিবিউট ট্যাগের শুরুর অংশে বসে, সিঙ্গেল ট্যাগ হলে তো যে নামের পরেই বসবে, পেয়ার ট্যাগ হলে যে পি ট্যাগ শুরু শেষ, তাহলে শুরুর অংশে বসবে, নামের পরে একটা স্পেস দিবেন ফার্স্টে, নামের সাথে যাতে লেগে না যায়। হ্যাঁ, নামের সাথে লেগে গেলে কিন্তু আলাদা মিনিং হয়ে যাবে। কারণ পি ট্যাগের সাথে আমি একটা উইথ নামে অ্যাট্রিবিউট দিতে চাচ্ছি, তাহলে পি এর পরে, পি তো শুরু আছে একটা শেষ আছে, শুরু অংশে আসবো, নামের পরে একটা স্পেস দিব, তারপরে আমি লিখতে পারি WIDTH উইথ, লিখেছি সমান সমান দিয়ে, আমার 200 পিক্সেল হলে 200 পিক্সেল, 300 পিক্সেল হলে 300 পিক্সেল, নাম্বারটা দিয়ে দেবো। উইথ বানানটা আবার ভুল লিখেছি। ওকে, তাহলে এইভাবে হচ্ছে কি আমি অ্যাট্রিবিউটও দিয়ে দিলাম প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। তাহলে আমি কি কি দেখলাম একটু রিপিট করি। সিঙ্গেল ট্যাগ দেখলাম, পেয়ার ট্যাগ দেখলাম, তারপরে হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট দেখলাম। হুম, এগুলো হচ্ছে লিখার নিয়ম। সিঙ্গেল ট্যাগ, ট্যাগটা সেখানেই শুরু সেখানেই শেষ, কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। একটা ট্যাগের মধ্যেই কাজ শেষ হয়ে যায়। পেয়ার ট্যাগ হচ্ছে দুইটা অংশ থাকবে, একটা স্টার্টিং পার্ট থাকবে, একটা এন্ডিং পার্ট থাকবে। আর অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের
নাম যেখানে শুরু হয় তার পাশে একটা স্পেস দিয়ে অ্যাট্রিবিউটের নাম দিবেন, দিয়ে সমান সমান দিয়ে ইনভার্টেড কমার ভিতরে নেট অ্যাট্রিবিউটের ভ্যালু দেবেন। নেট করবো কেন? এখানে আবার কাহিনী আছে অ্যাট্রিবিউটে, সেটা হচ্ছে ডাবল অ্যাট্রিবিউট, নেট ট্রিপল করবো কেন? অ্যাট্রিবিউট দেওয়া যায় কিভাবে। এই পরীক্ষা প্রথম যদি অংশেই ফোন দ্বারা থাকবেন, করা যায়, থাকার পরে এই যে ফোন নিয়ে যদি প্যারাগ্রাফ পি পরীক্ষা ট্যাগের দেয়। পরে তো উইথ দিলেন, মনে করেন আমি হাইটও একটা অ্যাট্রিবিউট দিতে চাচ্ছি। উইথ যেখানে শেষ হয়েছে তারপরে একটা স্পেস মানে দিবেন, দিয়ে আপনি এখানে দিবেন হাইট, HEIGHT, হাইট দিয়ে সমান সমান দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আপনি হাইটেরও একটা জিনিসটা অ্যাট্রিবিউট দিয়ে দিবেন। মানে হাইট নামেও একটা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, হাইটের ভ্যালু দিয়ে দিলাম 200। তাহলে এইখানে যে প্যারাগ্রাফটা হবে সেই প্যারাগ্রাফের উইথ হচ্ছে আমি 200 পিক্সেল হবে, ও হাইট হচ্ছে ও 200 পিক্সেল হবে, আচ্ছা এর আচ্ছা। মধ্যে লিমিটেড থাকবে। এবং ডেমো টেক্সট লিখতে অত বেশি জায়গা লাগার কথা না, কিন্তু এর বেশি হলে রিয়াজে কিন্তু আমার জিনিসটা প্যারাগ্রাফের বাহিরে চলে যাবে, যে জায়গা দিয়েছি সেই জায়গার মধ্যে লিমিটেড থাকবে। তো এই এটা তো তো আমরা এগুলা সাধারণত উইথ হাইট এগুলা কিন্তু নর্মালি সিএসএস দিয়ে করি, হ্যাঁ। সিএসএসটা হচ্ছে এইচটিএমএল কে স্টাইল করার জন্যই আমরা সিএসএস ব্যবহার করি, কিন্তু আগে আমরা এইচটিএমএলটা শুরু করি, পরে আমরা সিএসএস দেখবো, ওকে। তো এইচটিএমএল শুরু করার জন্য আমি যেটা করতে চাচ্ছি, আপনাদের ওয়েবসাইটে আসতে চাচ্ছে, এখানে আমি প্রথমে এইচটিএমএল কোড লেখার নিয়ম শুরু করার নিয়মটা দেখাচ্ছি। মানে এখন যেটা দেখছি, কোনো একটা এইচটিএমএল ফাইল নিলেই এই কোডটা লিখে নেবেন, হ্যাঁ। যখনই নতুন একটা এইচটিএমএল ফাইল নেবেন, এখন যে কোডটা লিখবো সেই কোডগুলো যাতে মাস্ট থাকে। প্রথমে থাকে একটা ডিক্লারেশন। এটা কোনো এইচটিএমএল ট্যাগ না, দেখেন এইখানে যে স্মলার দ্যান গ্রেটার দ্যান সাইন দিবেন, দেখতে এইচটিএমএল ট্যাগের মতো কিন্তু এইচটিএমএল ট্যাগ না। এটা হচ্ছে একটা নিয়ম যে আশ্চর্যবোধক চিহ্ন, এখানে বলবেন ডক টাইপ। ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, লাস্টে দিয়ে দিলাম কি এইচটিএমএল। হুম। তাহলে আমার যে এখন যে আমার যে ডকুমেন্টটা নিয়েছি, এই যে ফাইলটা index.html, এই ফাইলটার টাইপ হচ্ছে এইচটিএমএল। যখনই আমি এইচটিএমএল ফাইল নিব তখন হচ্ছে গিয়ে আমাকে এই কোডটা দিয়ে দিতে হবে। এখানে কিছু জিনিস বলি, এই যে ডক টাইপটা আমি বড় হাতের লিখেছি, ছোট হাতের লিখলে সমস্যা নাই, এটা কেস সেন্সিটিভ না। তাহলে আমি কেন কষ্ট করে বড় হাতের লিখলাম? ম্যাক্সিমাম পৃথিবীর সবাই বড় হাতের লিখে, তাই আমিও বড় হাতের লিখেছি, অন্য কোনো কারণ নেই, ঠিক আছে। তো আপনি এটা ছোট হাতে লিখতে পারেন, হ্যাঁ। আচ্ছা, দেন আমার আসল কাজ শুরু। এখন আমার এখানে একটা রুট এলিমেন্ট নিতে হবে, হ্যাঁ, যেটার নাম হচ্ছে আপনার এইচটিএমএল। এই যে একটা ট্যাগ নিলাম, ট্যাগের নাম হচ্ছে আচ্ছা, ভিএস করে সুবিধা আছে, আপনি ট্যাগের নাম লিখবেন এইচটিএমএল, লিখে ইন্টার দিবেন, দেখেন ট্যাগের শুরু এবং শেষটা চলে আসছে। সেটা একটু অফ করে রাখি। আচ্ছা, তাহলে আমি একটা ট্যাগের শুরু একটা ট্যাগের শেষ করে দিলাম। আহ, এটা হচ্ছে কি আমার প্রথম শুরু, যে আমার ডকুমেন্ট যেটা আমি এই মুহূর্তে যে ফাইলে আছি সেটা এইচটিএমএল। দেন একটা ট্যাগ নিয়েছি এইচটিএমএল, ট্যাগটা শুরু হয়েছে 2 নম্বর লাইনে, আপাতত শেষ হয়েছে 4 নম্বর লাইনে, কিন্তু মাঝখানে আমি আরো ডাটা ইন করব, তখন ট্যাগটা আরো নিচে নামবে। এই এইচটিএমএল ট্যাগের মধ্যে আমার দুইটা ইম্পর্টেন্ট ট্যাগ থাকবে, একটা হচ্ছে হেড, HEAD, হেড। আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ থাকবে হেড ট্যাগের বাহিরে, সেটা সেটা হচ্ছে বডি, BODY, বডি। এন্ড কোনটার কাজ কি? আচ্ছা, এইচটিএমএল ট্যাগটা মিন করতেছে হচ্ছে এটা আমার মূল জিনিস, মূল ডকুমেন্ট, মানে আমার ওয়েবসাইটে যা কিছু থাকবে বাই ডিফল্ট এটা হচ্ছে এইচটিএমএল এর মধ্যে থাকবে। এটাকে বলে রুট এলিমেন্ট। রুট মানে কি মূল, হ্যাঁ। মানে হচ্ছে গিয়ে শিকড়, এখান থেকে আমার বাকিগুলো আসবে। আচ্ছা, এই এইচটিএমএল ট্যাগের মধ্যে হেড নামে একটা ট্যাগ আছে, একটা বডি নামে ট্যাগ আছে, হ্যাঁ। একটা কোড লিখার একটা স্টাইল আছে, একটু বুঝার চেষ্টা করেন। যারা একদম নতুন তারা দেখবেন কি এই যে হেড ট্যাগটা এইচটিএমএল ট্যাগ বরাবর লিখা দিছে, বডি ট্যাগ গুলা এইচটিএমএল ট্যাগ বরাবর লিখা দিচ্ছে, এই যে বডি ট্যাগ এখানে শুরু এখানে শেষ, কারণ বডি ট্যাগের ভিতরে অনেক কিছু থাকে, হ্যাঁ। সেগুলোর জন্য আবার লাইন বাড়বে, ভেতরে লাইন বাড়বে। কিন্তু এই যে হেড ট্যাগটা কার চাইল্ড? এইচটিএমএল এর চাইল্ড। তো এই এক লাইন বরাবর রাইখেন না, এখানে কার্সর নিয়ে একটা ট্যাবে প্রেস করেন, এই যে সরে আসলো।
বডিটা কার চাইল্ড? এইচটিএমএল এর চাইল্ড। এক লাইন বরাবর রাখেন না, সিলেক্ট করেন, ট্যাপ দেন, এই যে এটা কিন্তু সিবলিং। আবার সিবলিং মানে কি? ভাই বোন, তাই না? আহ, একই সহোদর, সহোদর তাই নাকি? একই প্যারেন্টের আন্ডারে এরা চাইল্ড। তো এই যে হেড, এইচটিএমএল ট্যাগ শুরু, এইচটিএমএল ট্যাগ শেষ, তার আন্ডারে হেডও আছে। ঠিক একইভাবে এইচটিএমএল ট্যাগের আন্ডারে বডি আছে। তো এই দুটো এক লাইন বরাবর থাকলো। আবার দেখেন হেড ট্যাগকে, আচ্ছা হেড ট্যাগ একটা ওয়েবসাইটে সাধারণত যেগুলা ইনভিজিবল থাকে একটু, সেগুলা হচ্ছে হেড ট্যাগের মধ্যে থাকে। যেমন হচ্ছে আপনি এই এইচটিএমএল ফাইলের সাথে আমরা 2 দিন পরে সিএসএস লিঙ্ক করব। তো সিএসএস ফাইলটা যে লিঙ্ক করব, লিঙ্ক নামের ট্যাগ ইউজ করব। লিঙ্ক নামের ট্যাগ তো আমার ওয়েবসাইটে দেখার কিচ্ছু নাই, ওইটা শুধু আমার ডিজাইন থাকবে। ফন্টের কালার লাল হবে না নীল হবে, ফন্টের সাইজ কিরকম হবে, ছবির সাইজ কিরকম হবে, এগুলা কোডগুলা থাকবে। তো ওগুলো তো জাস্ট এফেক্ট আমরা দেখতে পারবো, কোডগুলো তো দেখতে পারবো না। তো ওই জিনিসগুলো হেডের মধ্যে লিঙ্ক করা থাকে, হ্যাঁ। আর বডির মধ্যে হচ্ছে যা যা থাকে, যেমন আমার প্যারাগ্রাফ, হেডার, ফুটার, একটা ওয়েব পেজে যা যা দেখতে পাচ্ছে সবই তার বডির মধ্যে থাকে। ওকে। তো হেডের মধ্যে একটা ইম্পর্টেন্ট ট্যাগ থাকে, সেটার নাম হচ্ছে টাইটেল। টাইটেলটা কি বলি, আমি একটা ওয়েবসাইট দেখাই। উপরে যে ট্যাব আছে না, যেখানে নিউ ট্যাব লিখা আছে, এটা একটা টাইটেল। আমি মনে করেন ঢুকলাম ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে, উপরে কি লেখা আছে? হোম লেখা আছে। তাহলে এই পেজের জন্য এইটা টাইটেলটা হচ্ছে হোম। আচ্ছা, আমি একটা যে কোনো ক্লাসরুমে ঢুকি, হচ্ছে এই স্ট্রিম লেখা আসছে, এই যে আমার ব্যাচের নাম উপরে চলে আসছে, তাই না? ট্যাবের মধ্যে এটা হচ্ছে টাইটেল। আবার মনে করুন আমি ফেসবুকে চলে যাই, ফেসবুকে আসার পর উপরে কি লেখা আছে? ফেসবুক, তাহলে এটা একটা টাইটেল। আবার যদি মনে করেন আমি ইউটিউবে চলে যাই, তাহলে এখন উপরে কি লেখা আছে? YOUTUBE, যেটা লেখা আছে ট্যাবের মধ্যে, এটাই হচ্ছে টাইটেল। তো আমি এখানে যেটা করতে চাচ্ছি, এখানে লিখতে চাচ্ছি যে মাই ওয়েবসাইট বা এরকম কিছু, অথবা আপনার কোম্পানির নাম হইতে পারে, এটাই হবে হচ্ছে কি আপনার টাইটেল। তো হেডের মধ্যে আমি টাইটেল দিলাম, টাইটেলের ভিতরে কিছু লিখলাম, আহ, এটা বুঝলাম, ওকে, সমস্যা নাই। এখন যদি আমার ওয়েবসাইটটা, আচ্ছা, আর বডির ভিতরে আমি জাস্ট লিখে দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ও আরো কিছু জিনিস আছে, কিছু অ্যাট্রিবিউট থাকে, হ্যাঁ। যেমন এইচটিএমএল এর ভিতরে দিতে পারেন এই অ্যাট্রিবিউটটা, না দিলেও চলে, যে ল্যাঙ্গুয়েজ EN, হ্যাঁ। অ্যাট্রিবিউটের নাম কি? LANG, ল্যাং। আর ভ্যালু কি? EN মানে ইংলিশ। আবার হেডের মধ্যে একটা ট্যাগ থাকে মেটা, সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ। মেটা ট্যাগ কি? সিঙ্গেল ট্যাগ। এই যে META লিখে, এই যে যদি এই বক্সটা আসে, তাহলে ইন্টার দিব, তাহলে দেখেন মেটা ট্যাগ চলে আসছে। এবং মেটা ট্যাগ দেখেন শুরু অংশ আসছে, শেষ অংশ আসে নাই। তার মানে মেটা ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ। কোনটা সিঙ্গেল ট্যাগ কোনটা পেয়ার ট্যাগ এটা আমার মনে রাখার দরকার নাই। আমি শুধু ট্যাগের নামটা লিখবো, লিখার পরে ইন্টার দিব, যেটা হবে VS কোড অটোমেটিক পুরো ট্যাগটা আমাকে কমপ্লিট করে দিবে, শুরু শেষ অংশ থাকলে কমপ্লিট করে দিবে। আর যদি ট্যাগটা সিঙ্গেল হয়, তাহলে সেভাবে সিঙ্গেল হিসেবে রেখে দিবে। মেটা ট্যাগ এর ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে। হুম। উম, একটা থাকে ক্যারেক্টার সেট, ইউনিভার্সাল একটা ক্যারেক্টার সেট আছে UTF-8। এর বাইরে আমার খুব একটা যাওয়া লাগে নাই, এটা দিয়ে দিলেই হয়, হ্যাঁ। এটার ভিতরে আমরা যা ক্যারেক্টার দেখতে পাই নর্মালি, ম্যাক্সিমামই এই ক্যারেক্টারের মধ্যেই আছে। ক্যারেক্টার সেট মানে অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা ক্যারেক্টার সেট হয়। এই UTF-8 এর মধ্যে বাংলা ইংলিশ উর্দু সব আছে, হ্যাঁ। সব ক্যারেক্টার মিলে যেটা আমরা নর্মালি দেখে থাকি, সেটা এটার মধ্যে আছে। তো UTF-8 দিলাম। এই মেটা ট্যাগটা আবার কি বললাম, ওই যে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ আছে SEO, ওরা এই মেটা ট্যাগটা বেশি ইউজ করে। আমরা অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমাদের এই মেটা ট্যাগটা খুব একটা ইউজ করার দরকার নাই। এটা একটা সিঙ্গেল ট্যাগ। এই মেটা ট্যাগের কাজ হচ্ছে ডিসক্রাইব করা যে আমার ওয়েবসাইটটা কি ধরনের। এটার মেটা ট্যাগের মূল উদ্দেশ্য এটাই, যে
ও বর্ণনা করে আমার ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কি, আমার ওয়েবসাইটটা ই কমার্স ওয়েবসাইট না আমার ওয়েবসাইটটা ব্লগ ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা কি মোবাইলের জন্য তৈরি করা নাকি কম্পিউটারের জন্য তৈরি করা নাকি সকল ডিভাইসের জন্য তৈরি করা, এগুলা মেটা ট্যাগের মধ্যে ডিসক্রাইব করা থাকে। এবং যখন এসইও করবেন তখন এইগুলো যেহেতু ডিসক্রাইব করা থাকে তখন সার্চ ইঞ্জিন, মানে গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু আছে সার্চ ইঞ্জিন, বিং আছে সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিন গুলো আপনার ওয়েবসাইট সম্পর্কে ধারণা কিন্তু আপনার এই মেটা ট্যাগ দেখে দেখে বুঝে নেয়। কারণ সার্চ ইঞ্জিন যখন আপনার ওয়েবসাইটটা তাদের রেকর্ডে ইন্ডেক্স করে বা তাদের রেকর্ডে নিয়ে যায়, তখন সার্চ ইঞ্জিন কিন্তু কোনো হিউম্যান পাঠায় না। হ্যাঁ, হিউম্যান পাঠায় লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট চেক করার মতো টাইম সার্চ ইঞ্জিনের নেই। সার্চ ইঞ্জিন কি করে, বট পাঠায়। সেই বটটা কি করে, সবার প্রথমে আপনার ওয়েবসাইটে কোডে গিয়ে মেটা ট্যাগ গুলা চেক করে। মেটা ট্যাগ গুলা চেক করে, মেটা ট্যাগ আমি তো এখানে একটা লিখেছি, 5টা 6টা 10টা 12টা এরকম মেটা ট্যাগ থাকে 20টা। ওই মেটা ট্যাগের কাজগুলো কি, ওয়েবসাইটকে ডিসক্রাইব করে যে আপনার ওয়েবসাইটটা এই ধরনের। হয়তো আপনার ওয়েবসাইটটা ই কমার্স কিন্তু শুধু হয়তো মোটরসাইকেল পার্টস বিক্রি করা হয় আপনার ওয়েবসাইটে। তো সার্চ ইঞ্জিন এসে আপনার মেটা ট্যাগ গুলা রেট করে ধারণা করে নেবে আপনার ওয়েবসাইটটা মোটরসাইকেল পার্ট মানে সেল করা হয়। এখন কেউ যদি কানের দুল খুঁজে, তাহলে কি আপনার ওয়েবসাইটটা দেখানো ঠিক হবে? অবশ্যই না। তো সার্চ ইঞ্জিন কিভাবে বুঝবে আপনার ওয়েবসাইটে কানের দুল বিক্রি হয় না, আপনার ওয়েবসাইটে মোটরসাইকেলের পার্টস বিক্রি হয়? এই মেটা ট্যাগের ডেসক্রিপশন গুলা পড়ে পড়ে সার্চ ইঞ্জিন বুঝে নেবে। তো মেটা ট্যাগ যারা, কি বললাম, আমাদের খুব একটা কাজ নেই, যারা হচ্ছে এই সার্চ ইঞ্জিন রিলেটেড কাজ করে, এটার নাম হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা ডিজিটাল মার্কেটিং এর একটা বড় পার্ট হচ্ছে এসইও। যারা এসইও এক্সপার্ট হবেন তারা এই মেটা ট্যাগ নিয়ে কাজ করবেন। আমি জাস্ট একটু রিলেটেড তো ধারণা দিয়ে রাখলাম। আচ্ছা, এই যে কোডগুলা লিখলাম, হ্যাঁ, এটা হচ্ছে বয়লার টেমপ্লেট বলে অনেকে। আর মানে ডিফল্ট টেমপ্লেট মনে রাখেন যে আমার এইচটিএমএল ফাইল তো এখানে কি নিয়েছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এরপর আরেকটা ফাইল নিতে পারি অ্যাবাউট ডট এইচটিএমএল, এরপর আরেকটা ফাইল নিতে পারি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। যে কোনো ফাইল নিতে কেন ডিফল্ট এই কোডটা লাগবে। মানে এটা কি মুখস্থ করবেন? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, যে হেডার চাইল্ড মেটা, হেডার চাইল্ড টাইটেল, আমি কিন্তু হেডারে যে লাইন বারবার লিখি নাই, একটু সাইড করে লিখছি, তাই না? এটা কিন্তু এই স্টাইলে কোড করার অভ্যাস এখন থেকে করে ফেলতে হবে। হ্যাঁ, নয়তো কিন্তু যে ক্লায়েন্টও আপনার কাজ পছন্দ করবে না, আইটি ফার্মও আপনাকে পছন্দ করবে না। এটা একটা মানে বেসিক একটা মানে স্টাইল, যে আপনার প্যারেন্ট চাইল্ড রিলেশনের কোডগুলো আপনি এইভাবে সরায় সরায়। আবার যদি আমার এই যে বডির ভিতরে মনে করেন একটা ট্যাগ নিলাম, ট্যাগের মধ্যে এটা লিখলাম, তাহলে আমার বডির ভিতরে প্রথমে ট্যাগ আসবে, তারপর এটা। দেন সেই ট্যাগের মধ্যে যদি আবার আরেকটা ট্যাগ নিই, তাহলে সেই ট্যাগটা আরো একটু ডান সাইডে সরে যাবে। এটা একটু পরে দেখবো, আগে এই ফাইলটা আমি একটু রান করতে চাচ্ছি। হ্যাঁ, এই রান করার জন্য নিচে চলে যাব, এই যে গো লাইভ, এই যে নিচে এই পার্টটা আসছে, এখানে গো লাইভ। এই গো লাইভে যদি ক্লিক করি তাহলে আমার এই জিনিসটা রান হয়ে যাবে। এই যে মাই ওয়েবসাইট লেখাও আসছে, এখানে কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে, তাই না? ওকে, মাই ওয়েবসাইটও লেখা আসছে, হ্যালো ওয়ার্ল্ডও লেখা আসছে। দেন হচ্ছে কি আমরা কি করতে পারি, উম, কাজে ঢুকে যাই। আর কি, আমি যদি এখানে কিছু চেঞ্জ করি, দেখেন এই এইচ হ্যালো ওয়ার্ল্ড এটা কেটে দিলাম। এই হ্যালো ওয়ার্ল্ড কিন্তু একটা কমন জিনিস, মানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু হলেই ডেভেলপাররা প্রথম যে টার্গেট, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে টাইপ করা হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, তো আমি এই হ্যালো ওয়ার্ল্ডটা একটা ট্যাগের মধ্যে দিয়েছি, খেয়াল করেন, H1 ট্যাগ। H1 ট্যাগটা মোস্ট ইম্পর্টেন্ট হেডিং, হ্যাঁ, একটা ফাইলের মধ্যে। এটা হচ্ছে হেডিং 1, সব থেকে বড় হয়ে আসবে, এই যে দেখছেন বড় হয়ে আসছে H1 ট্যাগ। এর থেকে বড় টেক্সট করা যাবে না। আমরা সিএসএস ইউজ করলে অবশ্যই এর থেকে বড় টেক্সট করতে পারবো, তবে আমরা এখনই সিএসএস ইউজ করব না, আমরা আগে এইচটিএমএল এর কিছু কাজ করে নিই। দেন হচ্ছে H2 ট্যাগ আছে। হ্যাঁ, H2 ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, লিখতে পারি। আচ্ছা, আমি ট্যাগগুলো কিভাবে নিচ্ছি খেয়াল করেন, H3 লিখে এন্টার দিলাম, দেখেন ট্যাগের শুরু শেষ চলে আসছে। এর ভিতরে আমি কন্ট্রোল ভি দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম। আচ্ছা, এইটার আবার শর্টকাট আছে, পুরো লাইনই আমি ডুপ্লিকেট করে ফেলতে পারি। অল্টার শিফট ডাউন এরো দিলাম, দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। এইবার অল্টার শিফট ডাউন, আমি শর্টকাটটা আবার শিখাই। মনে করেন
এই যে 10 নম্বর লাইন যেটা আছে, যে 10 নম্বর লাইন, এই লাইনটা একটা কপি করে আমি 11 নম্বর লাইন একটা নতুন তৈরি করে সেখানে এটা পেস্ট করব। তো সিলেক্ট করো, কপি করো, আবার পেস্ট করো, কত কষ্ট না করে কার্সরটা এই লাইনের যে কোনো জায়গায় রাখবেন, 10 নম্বর লাইনের যে কোনো জায়গায় রাখবেন, শুরু হোক শেষ হোক ডাজেন্ট ম্যাটার, যে কোনো জায়গায় কার্সরটা রাখবেন। কার্সর কোনটা? ওই যে লম্বা লাঠি যেটা, হ্যাঁ, যে লাফাচ্ছে, এটা কার্সর। তো যে কোনো জায়গায় রেখে আপনি জাস্ট কিবোর্ডে প্রেস করবেন একবার অল্ট, তারপর হচ্ছে শিফট, তারপর হচ্ছে ডাউন অ্যারো, দেখছেন ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট হলে আপনি এই থ্রিটাকে H4 করে দেবেন, তাহলে এখানে থ্রিটাকে নিয়ে আসেন কার্সর, ব্যাক স্পেস দেন, দেখেন শুরু শেষ একসাথে চেঞ্জ হয়ে গেছে। 4 দিলাম, শুরুতেও 4 আসছে, শেষেও 4 আসছে। তাহলে এটা কি ভিএস করে অটোমেটিক হয়? অ্যাকচুয়ালি না, এখানে একটা আমার এক্সটেনশন আছে। এক্সটেনশনটা আমরা অলরেডি লাইভ সার্ভার ইনস্টল করেছি। এই এক্সটেনশনটার নাম হচ্ছে অটো রিনেম ট্যাগ। কিভাবে, যদি না থাকে কিভাবে ইনস্টল করব? এই যে এক্সটেনশন, এটা ক্লিক করব, এখানে যে সার্চ অপশন আসবে, সার্চ অপশনে দিব হচ্ছে অটো রিনেম ট্যাগ। এই যে অটো রিনেম ট্যাগ, এটা ক্লিক করলে এটা একটা ডিটেলস এখানে চলে আসবে। আমার এখানে আনইনস্টল লেখা আছে, তার মানে অলরেডি ইনস্টল করা আছে। আপনাদের এখানে যদি ইনস্টল লেখা থাকে, এখানে থাকতে পারে যে মাউসটা যেখানে নাড়াচ্ছি, অথবা এই যে সেটিংস এর এখানে সেটিংস আইকনের জায়গায় ইনস্টল, যে নিচের গুলোর মতো ইনস্টল লেখা থাকবে অটো রিনেম ট্যাগ। দেখেন ইনস্টল দিয়ে দিবেন, জিনিসটা ইনস্টল হয়ে যাবে। হওয়ার পরে যে আমি তো এক্সটেনশন আছে, আবার হচ্ছে আপনি উপরে এই যে এক্সপ্লোরার এখানে চলে আসবেন। আর এইখানে যে এই উইন্ডোটা ওপেন হয়েছে, ক্লিক করার পরে এটা সিলেক্ট করে নিতে পারেন। এই যে আগের উইন্ডো ইন্ডেক্স ডট এইচটিএমএল চলে আসলো। তো অটো রিনেমের ট্যাগটা সুবিধা কি? যে দেখেন আমি লাইনটা ডুপ্লিকেট করলাম, এখানে আমি প্রথমটায় চেঞ্জ করে দিলাম H5, শেষেরটা অটোমেটিক H5 হয়ে গেছে। অথবা যে লাইনটা ডুপ্লিকেট করলাম, আমি শেষেরটা চেঞ্জ করে দিলাম H6, প্রথমেরটা অটোমেটিক রিনেম হয়ে গেছে, তাই না? তাহলে H1 থেকে H6 পর্যন্ত আছে, H7 নামে কিন্তু আবার কোনো ট্যাগ নাই। এটা যদি আউটপুটে দেখে দেখবো যে একটু মোটা হয়ে আসছে, বড় হয়ে আসছে। H1 সব থেকে বড়, তারপর হচ্ছে H2, H3, H4, H5, H6, H7 দিয়েন না। এখন বলতে পারেন যে আমি H7 দিয়েছি এবং সেটা কাজ করেছে, এরকম বলতে পারেন। আচ্ছা, এই যে বিএস কোড দিচ্ছে না, আপনি মনে করেন জোর করে লিখলেন, হ্যাঁ, লিখে এখানে আপনি বললেন হচ্ছে এটা H7, এই যে বিএস কোড লাল বাতি দিচ্ছে, কিন্তু এখানে বললেন হা হা হা, কিন্তু H7 দেখেন নর্মাল টেক্সটে কনভার্ট হয়ে গেছে, কোনো ট্যাগের মতো কনভার্ট হয় নাই। কিন্তু তাহলে কোডটা কেন রান হলো যদি কেউ জিজ্ঞেস করে? এইচটিএমএল অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ভুল হইলেও ও বুঝে নেয় যে হ্যাঁ আমাকে ভুল করে দেওয়া হয়েছে, ও ইরোর টিরোর দেয় না। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি হতো, এখানে আপনার যদি এইচটিএমএল এর জায়গায় পিএইচপি হইতো, সাথে সাথে আপনার কোড পুরো, যত লাইনের কোড থাকুক না কেন, ক্র্যাশ করতো। হুম? ভুল হলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর রান করতে দিত না। যেহেতু এইচটিএমএল, তাই এখানে এই কোডটা রান করতে দিয়েছে, তার মানে এই না যে এই কোডটা সঠিক। হ্যাঁ, এটা হচ্ছে ভুল কোডিং করলেন, কারণ H7 নামে কোনো ট্যাগ নাই। আমাকে যে ভিএস কোডও দেখাই দিচ্ছে রেড সিগন্যাল দিয়ে, হ্যাঁ, যে এটা ভুল হয়েছে। তাহলে আমি এটা তুলে ফেলি। তাহলে আমি কতগুলো, 6টা নতুন ট্যাগ শিখলাম H1 থেকে H6, যেগুলো আমাকে হেডিং প্রোভাইড করে। আবার কি ট্যাগ আছে? পি নামে ট্যাগ আছে। পি পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। পি তে প্যারাগ্রাফ হয়। পি ট্যাগের মধ্যে কাজ কি? পি ট্যাগের মধ্যে আমি টেক্সট দিতে পারি, যেমন হচ্ছে এখানে লিখলাম লরেম 30, লিখে দিলাম, দেখেন ডেমো টেক্সট দিয়ে দিয়েছে, একটা অনেক বড় প্যারাগ্রাফে একটা ডেমো টেক্সট দিয়ে দিয়েছে। আমি যদি দেখলাম লরেম, শুধু লরেম দিতাম, ইন্টার দিলাম, তাহলে কিন্তু র্যান্ডম একটা টেক্সট দিত। ওয়ার্ডটা কি? লরেম। আর লরেম আবার কি ভাই, কোত্থেকে আসলো? একটু উদাহরণ দেই। এই প্যারাগ্রাফের মধ্যে এখন যদি আমি লিখতে যাই মাই নেম ইজ অমুক, আই লিভ ইন অমুক, আমার বাসা ওই জায়গায়, আমার আহ, বাড়ি ওই জায়গায়, আমার জেন্ডার এটা, আমার মোবাইল নাম্বার এটা, লিখে আমি সময় নষ্ট কেন করবো? আমি তো আর্টিকেল রাইটার না।
ওয়েবসাইটে আর্টিকেল রাইট করার জন্য আলাদা জবই আছে, আলাদা রোল আছে আর্টিকেল রাইটার, যাদের কাজ হচ্ছে আমাকে আর্টিকেল লিখে প্রোভাইড করে। আমি কোডার, আমি কোড করি, আমি ওয়েবসাইট বিল্ড করি, আমি ডেভেলপ করি, তাই না? তো আমি কেন আর্টিকেল লিখব? আর্টিকেল রাইটার আর রোল, সে আমাকে আর্টিকেল লিখে দিবে, আমি পার্টিকুলার আর্টিকেল পার্টিকুলার জায়গায় আমি পেস্ট করে দিব। ওকে, এখন কথা হচ্ছে যে আর্টিকেল দিচ্ছে সে এখনো দেয় নাই, তাহলে কি আমার কাজ থেমে থাকবে? না, আমি ডেমো টেক্সট নিয়ে পার্টিকুলার জায়গা ফিল করে রাখতে পারি। অনেক আগে ছোটবেলায় আমাদের পূর্বপুরুষরা এইভাবে করতো, গুগলে যেত, তারপর লিখতো ডেমো টেক্সট, লিখে ইন্টার দিত। তখন হচ্ছে গিয়ে এই যে এই মেল চ্যাম্প নতুন আসছে, আগে যেটা আসছে যে লরেম ইপসাম, এই ওয়েবসাইট ডেমো টেক্সট লিখে সার্চ করলেই লরেম ইপসাম এটা চলে আসতো। লরেম ইপসামে যখন চলে যেত তখন হচ্ছে গিয়ে আপনার এই একটা টেক্সট কপি করে নিয়ে, একটা প্যারাগ্রাফ কপি করে, যে প্যারাগ্রাফ লাগে কপি করে নিয়ে আমার পার্টিকুলার জায়গায় পেস্ট করে দিত। অ্যান্ড ভিএস কোড দেখলো আমার ডেভেলপার যাবে গুগলে, গিয়ে সার্চ করবে ডেমো টেক্সট, তারপর প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসবে। তার থেকে এখানে একটা শর্টকাট তৈরি করে দিই, তাহলে কষ্ট করে আর গুগলে গিয়ে সার্চ করা লাগবে না। তখন গুগল কি করলে, যে প্রথম ওয়ার্ডটা কি লরেম, এটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ, আমি জানি না কোন ল্যাঙ্গুয়েজ, যাই হোক এআই কে জিজ্ঞেস করলে বলে দিবে। তো আপনি লরেম ওয়ার্ডটা মনে রাখবেন, মনে রেখে আপনি যদি ইন্টার দেন র্যান্ডম একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, হ্যাঁ। আর আপনি যদি লিখেন যে না আমার 50 ওয়ার্ডের লাগবে, লরেম লিখে 50 লেখেন, লিখে ইন্টার দেন, দেখেন 50 ওয়ার্ডের একটা ডেমো টেক্সট চলে আসছে। আপনি যদি 50 না, আপনি যদি বলেন আমার 300 ওয়ার্ডের লাগবে, লরেম লিখে 300 লেখেন, লিখে ইন্টার দেন, 300 ওয়ার্ডের একটা ডেমো টেক্সট চলে আসছে। আচ্ছা, এটা রাউন্ড ফিগার দিচ্ছে, আপনি যদি রাউন্ড ফিগার নাও দেন, যে 50 না 49 দিলেন, তাও সমস্যা নেই, 49 ওয়ার্ডের একটা ডেমো টেক্সট ও আপনাকে দিয়ে দিবে। এইভাবে হচ্ছে লরেমটা কাজ করে, হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমার মাথায় আসলো, সেটা হচ্ছে দেখেন যারা একদম ফ্রেশ ভিএস কোড ইনস্টল করেছেন, তাদের কিন্তু প্যারাগ্রাফটা এরকম আসবে না। আমার কিন্তু প্যারাগ্রাফটা র্যাপ হয়ে আসছে। র্যাপ মানে কি? WRAP, র্যাপ মানে মোড়ানো। আমার এই যে দেখেন লাইনটা এখানে শেষ হয়েছে, না জায়গায় আটে নেই, নিচের লাইনে চলে গেছে। কিন্তু এটা কিন্তু আমার 15 নম্বর লাইন 16 নম্বর লাইনে যায় নাই, 16 নম্বর লাইন 17 নম্বর লাইনে যায় নাই। আমার ডিসপ্লেতে আটে নাই দেখে ও জিনিসটাকে ভেঙে দেখাচ্ছে। আপনি যদি ভিউতে গিয়ে র্যাপে দেন অথবা অল্টার যেটা প্রেস করেন, আমি কি বললাম, এই যে ভিউতে গিয়ে ওয়ার্ড র্যাপ, এটা টিক চিহ্ন না থাকতে পারে। টিক চিহ্ন না থাকলে যেটা হবে, আমার প্যারাগ্রাফ কিন্তু দেখাচ্ছে, একটা লাইনে দেখাচ্ছে এবং লাইনটা ডানে চলে যাচ্ছে। এই যে নিচে দেখেন বার চলে আসছে, বারে গিয়ে আমার সবার লাস্টে গিয়ে দেখা লাগতেছে, আবার সবার ফার্স্টে। তাহলে একটু মাঝে মধ্যে ঝামেলা হয়ে যেতে পারে না, যে কোডটা যদি আমার ডানে যাইতে 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 একেবারে ডানে চলে যায়, তাহলে বিপদ। তখন আপনার ভিউতে গিয়ে এই যে ওয়ার্ড র্যাপ দিয়ে দেবেন, তাহলে দেখেন মনে হয়ে গেছে। এটার শর্টকাটটা দেখেন, আমি তো মুখস্থ বলেছি, করতে করতে মুখস্থ হয়ে গেছে। আপনার যেরকম শুরুতে দেখে নেবেন, পরে মুখস্থ হয়ে যাবে, যে অল্ট, কিবোর্ডের অল্টার সাথে কি জেড। এটা এখন আমি কিবোর্ডের অল্টার জেড দিচ্ছি, একবার র্যাপ উঠে গেল, ওয়ার্ড র্যাপ উঠে গেল, আবার দিলাম, এই যে ওয়ার্ড র্যাপ চলে আসলো, আবার দিলাম এক লাইনে চলে আসলো, আবার দিলাম, শেষে জায়গা হয় নাই, নিচে গিয়েও আমাকে দেখাচ্ছে। এটা কিন্তু আমার 15 নম্বর লাইন 16 নম্বর লাইন হয় নাই, এই পুরোটাই আমার 15 নম্বর লাইন, কিন্তু ডিসপ্লেতে আটে নাই দেখে ভেঙে ভেঙে নিচে দেখাচ্ছে। দেন আমার হচ্ছে 16 নম্বর লাইনে যে প্যারাগ্রাফটা একটা শেষ হয়েছে। আর প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে টেক্সটটা দেখেন একটু, এই লাইন বরাবর নাই কিন্তু একটু সরে লিখেছি। এইভাবে এই স্টাইলে কিন্তু কোডিংটা করে, হ্যাঁ। আচ্ছা, এই ওয়ার্ড র্যাপটা যদি আপনি দেখেন যে এই ফাইলে করেন, আরেকটা ফাইলে গিয়ে দেখবেন নাই, আবার সেখানে নতুন করে ওয়ার্ড র্যাপ করতে হবে। আবার আরেকটা যদি নতুন ফাইল নেন contact.html, সেখানে দেখবেন নাই, সেখানে কেউ করা লাগবে। কিন্তু আমার এই ভিএস কোডে কিন্তু করা লাগবে না, কারণ কি, আমি সেটিংসই অটোমেটিক ওয়ার্ড র্যাপ অন করে রেখেছি সেটিংসে। তাহলে সেটিংসে কিভাবে ওয়ার্ড র্যাপ অন করবো বলে রাখি, ভিএস কোডের সেটিংস কিন্তু অনেক বড় বিশাল, তো ওইখানে খুঁজে বের করতে হয়। তা আপনি যদি কন্ট্রোল ধরে কমা দেন, তাহলে সেটিংসে নিয়ে যাবে, সেটিংসে নিয়ে আসলো। দেখেন ফন্ট সাইজ, অটো সেভ, এগুলা কিছু দিয়ে রাখছে। অটো সেভ আমি পছন্দ করি না। আপনি HTML CSS এ অটো সেভে উপকারিতা পাবেন,
যখনই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঢুকবেন অটো সেভের ঝামেলা করবে। কিছু লিখার আগেই ফাইল সেভ করবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অর্ধেক কোড সেভ হবে, আর ইরর দেওয়া শুরু করবে, তাই ভুল করতেছো এরকম ইরর দেওয়া শুরু করবে। হ্যাঁ, এর জন্য এই অটো সেভটা আমি পছন্দ করি না। আপনার যদি ভালো লাগে আপনি অটো সেভ দিয়ে দেন। আমি কিছু না করলেও আমার হাতটা এমনি অটোমেটিক কন্ট্রোল এসে চলে যায়। কন্ট্রোল এস মানে কি, ফাইল সেভ হচ্ছে। এই যে ফাইলে গিয়ে সেভ অপশনটা দেখেন, এই যে সেভ, সেভ পাশে শর্টকাটটা কি, কন্ট্রোল প্লাস এস। আপনি কিন্তু ফাইল সেভ না করলে লাইভে গিয়ে কোনো লাভ নেই। আপনি একটা কোনো কিছু চেঞ্জ করলেন, তারপর কিন্তু সেভ করতে হয়, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। তারপরে আপনি যে লাইভ ওয়েবসাইটটায় আপনি গিয়ে দেখবেন যে কি চেঞ্জ হলো। তা আমি যেটা আগের টপিকে চলে আসছি, আমার এখানে র্যাপ, তাই না, লিখেন WRAP, র্যাপ। এই যে ওয়ার্ড র্যাপ আমার এটা অন করা আছে, আপনাদের অফ করা থাকবে, এটা দয়া করে অন করে নেবেন। হ্যাঁ, এটা অন করে নেবেন। আর কতখানি জায়গা ওয়ার্ড র্যাপ কলম, মানে কয়টা কলম পরে, এটা আপনাদের হয়তো 80 থাকতে পারে, আমার মতো 90 করে নিতে পারেন, সমস্যা নেই। নিয়ে এভাবে করে দিয়ে জাস্ট সেভ করলে, সেভ অপশনও নাই, আপনারা কেটে দিবেন। সেভ অপশন নাই, এখানে যে নিচে নেই, দেখা যাচ্ছে কোথাও সেভ অপশন নেই, অটো সেভ। আপনি কিছু লিখে বাইরে যদি ক্লিক করেন অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপর আপনি এই র্যাপটা কেটে দিতে পারেন, অথবা সেটিংসটা ক্লোজ করে দিতে পারেন। তাহলে এইভাবে হচ্ছে কি আপনার এই যে র্যাপ অপশনটা চলে আসবে। তাহলে হচ্ছে যে আমি যেটা করলাম, H1 থেকে H6 ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আবার হচ্ছে কি আমরা কি নিয়েছি, আমরা হচ্ছে গিয়ে এই একটা প্যারাগ্রাফ নিয়েছি। এই প্যারাগ্রাফটা কি করতে পারি, আপাতত আমি লাইভ সার্ভারে গিয়ে দেখি। এখন আবার একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু সরাসরি ওই যে ব্রাউজারে গেলে আমার ওয়েবসাইটে, যে মাই ওয়েবসাইট গেলে দেখতে পাচ্ছি স্টুডেন্টরা, বিশেষ করে নতুন স্টুডেন্ট কি ভুল করে জানেন, ভিএস করে আসি, ওরা না এই যে আমার এই যে পোর্ট দেখাচ্ছে না, এটা ক্লিক করলে আবার লাইভ সার্ভার বন্ধ হয়ে যাবে। প্রথমে বন্ধ করে, বন্ধ করে আবার চালু করে, আবার চালু করে আবার ব্রাউজারে এসে দেখে। এটা কি হয় যে আগের উইন্ডোটাও খোলা থাকে, নতুন করে এটাও খোলা হয়ে যায়, এরকম দেখা যায় 15, 20, 25, 30 উইন্ডো খোলা হয়ে যায়। এবং আমি ওয়ার্নিংও দিই যে না এটা করেন না, কিন্তু তারপরে দেখি করে। তো যেগুলো স্টুডেন্টের বদ অভ্যাস সেগুলো আমি আপনাদের উল্লেখ করে দেব, আপনার চেষ্টা করবেন ওগুলো এড়ায় যাওয়ার। হুম, অতীতে যেগুলো স্টুডেন্টদের দেখেছি এরকম করতে, আপনার চেষ্টা করবেন সেগুলো এড়ায় যাওয়ার। যে কোডিং করছেন, আপনার লাইভ সার্ভার তো ওপেন করাই আছে, যে ব্রাউজারে গেলেই তো আপনি লাইভ সার্ভার দেখতে পারতেছেন। তো আপনার শুধু শুধু আপনি এখানে একবার সার্ভার বন্ধ করে আবার চালু করবেন, সার্ভার বন্ধ করবেন, চালু করবেন কেন? আপনার সার্ভার, আপনি এখানে কোডটা লিখবেন, কিছু লেখার পরে আপনি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, কোডটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আপনার এখানে কি আসবে, এখানে সেটা চেঞ্জ হয়ে যাবে। উদাহরণ দিই, মনে করেন লরেমের আগে আমি লিখলাম বি, আগে পরে না কিন্তু, বি লিখে যে বক্সটা আসলো, ইন্টার দিলাম, বি ট্যাগটা চলে আসলো। তারপর লরেমটা ডাবল ক্লিক করলাম, এটা কি হলো, সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে, তাই না? তারপর বি এর মধ্যে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে যাওয়ার পরে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। সেভ করে যাওয়ার পরে আমার আর লাইভ সার্ভারে যাওয়ার দরকার নেই, আমি আমার ব্রাউজারে চলে আসি। এই দেখেন লরেমের ভিতরে, এই আমার প্যারাগ্রাফের ভিতরে লরেম ওয়ার্ডটা বোল্ড হয়ে গেছে না? আমি এখানে জাস্ট যা কোডিং করেছি এটা এখানে চেঞ্জ হয়ে গেছে। মনে করেন ইপসামের এখানে আমি আই ট্যাগটা নিলাম, আই ট্যাগটা নিয়ে ইপসাম ওয়ার্ডটা কাট করে আই ট্যাগের মধ্যে নিয়ে নিলাম। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ ঠিক আছে, এর মধ্যে একটা বি ট্যাগের মধ্যে লরেম ওয়ার্ডটা নিলাম, আই ট্যাগের মধ্যে ইপসাম ওয়ার্ডটা নিলাম। তাহলে দেখেন লরেম ওয়ার্ডটা বি ট্যাগের মধ্যে আসছে, ইপসাম আই ট্যাগটা ইপসাম সেটা হচ্ছে গিয়ে আপনার একটু বাঁকা হয়ে আসছে, তাই না, ইটালিক হয়ে আসছে, আই ফর ইটালিক। আবার মনে করেন যে ডলার ওয়ার্ডটা আমি আন্ডারলাইনের মধ্যে নিতে চাচ্ছি, ইউ লিখলাম, ইউ লিখে ইন্টার দিলাম, দেখেন আমার কষ্ট করে কিন্তু টাইপ করা লাগে না। বিপদে কখন পড়বেন, ইউটা ডলারের আগে না লিখে ইউটা যদি ডলারের পরে লিখেন, তাহলে বিএস সাজেস্ট করবে না, কারণ ডলারু নামে কোনো ট্যাগ নেই। কিন্তু কার্সরটা যদি আপনি খালি জায়গায় রাখেন বা ডি এর আগেও যদি লিখেন, ইউ লেখার পরে, তখন বিএস করে আমাকে সাজেস্ট করতেছে। তো আপনি মাউস নিয়ে এসে এই ইউ এর মধ্যে ক্লিক করতে পারেন, অথবা খেয়াল করে দেখেন ইউটা কিন্তু হচ্ছে নীল কালার হয়ে আসছে আমার, তাই না? আপনি ইন্টার দিলেও হবে। তখন আমি যে ডলারের মধ্যে এইটা দিয়ে দিলাম, তা লরেম আসছে, ইপসাম আসছে, ডলার আসছে, ডলারটা ইউটেকের মধ্যে আসছে, দেখেন এটা আন্ডারলাইন হয়ে গেছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন।
তাই না? তো আমি হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু হচ্ছে মাউস নিয়ে এসে একবার ভিএস করে ক্লিক করব, মাউস নিয়ে এসে আবার এই যে ব্রাউজারে ক্লিক করব, এই কাজটা কিন্তু করছি না। তাহলে আমার অটোমেটিক চেঞ্জ হচ্ছে কেমনে? একবার এই যে ব্রাউজারে আসলাম, একবার ভিএস করে আসলাম, ব্রাউজারে আসলাম, ভিএস করে আসলাম। এই অটো চেঞ্জের কাজটা হচ্ছে অল্টার ট্যাব, কিবোর্ডের অল্ট ট্যাব। আমার কোডিং দেখতে বড় দেখতে ভাল লাগে, বুঝছেন? কারণ এই যে ছোটখাটো এইচটিএমএল এর সমস্যা হয় না, কিন্তু যখন আপনি বড় প্রজেক্টে ঢুকবেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, তখন যদি কোডিংটা ছোট করে রাখেন নিজের কাছেই ভাল লাগবে না। অনেকে দেখবেন এরকম লেখে, এই যে আমার যে পাশের বারটা, এটা কন্ট্রোল বি দিলে গায়েব হয়ে যাবে, বি ফর বাংলাদেশ, হ্যাঁ, কন্ট্রোল ধরে বি দিলাম, গায়েব হয়ে গেলাম। উইন্ডো দিয়ে আমি এই যে লেফট অ্যারোতে টিপ দিলাম, দেখেন আমার ভিএস কোডটা বাম দিকে চলে আসছে, এবং ডান দিকে কি থাকবে সেইটা চাচ্ছে, ডান দিকে আমি ব্রাউজারটা দিয়ে দিলাম। তাহলে ব্রাউজার ডান সাইডে খুললো, ভিএস কোডটা বাম সাইডে খুললো। এখন যদি আমি এখানে কোনো কিছু চেঞ্জ করি, মনে করেন আমি এখানে একটা বাটন নামে ট্যাগ নিলাম, বাটন ট্যাগ নিয়ে এই বাটন ট্যাগের মধ্যে হচ্ছে বিউটিটিউএন, বাটন ট্যাগের মধ্যে আমি লিখলাম রেড মোর, ঠিক আছে, সেভ দিলাম। এই যে পাশে দেখেন এই যে বাটন ট্যাগটা চলে আসছে। তো এই যে বাটন ট্যাগটা আসছে, এই বাটন ট্যাগটা লাইভ দেখতে পাচ্ছি, আমার চেঞ্জ করা লাগতেছে না। একবার ব্রাউজারে যাও, একবার ভিএস কোডে আসো, হ্যাঁ, শুরুতে এটা করতে পারেন, এইচটিএমএল এর সমস্যা হবে না, সিএসএস এর সমস্যা হবে না। বিপদে গিয়ে পড়বেন রেসপন্সিভ ওয়েবসাইট যখন তৈরি করবেন, তখন ঝামেলা হবে, জাভা স্ক্রিপ্টে ঝামেলা হইতে পারে, তখন কোডিং বড় হয়ে যায়। মানে ছোট জায়গায় যে বাম সাইডে অর্ধেক ডিসপ্লেতে জিনিসটা পোষাবে না। অনেকে কোডিং করার জন্য দেখবেন যে আলাদা ডিসপ্লে কিনে নেয়, হ্যাঁ, কম্পিউটারের সাথে আলাদা। আমি এটা বড় করে নিই, দেখেন আমি দেখি ইমেজ পাই কিনা। মনিটর লিখে দিই। এই যে দেখছেন, এটার কথা বলতেছিলাম। এই যে বাম সাইডে কোডিং করে রাখছে, ডান সাইডে আউটপুটটা দেখছে। বাম সাইডে কোডিং করে যে ইয়াটা দেখি, এটা দেখি ইমেজটা বড় করা যায় নাকি। এই যে বাম সাইডে কোডিং করে রেখেছে বড় একটা মনিটরে, ডান সাইডে সেই আউটপুটটা দেখছে, আর সে আউটপুট ছোট সে দেখতেছে, কোডিং করতেছে বড় মনিটরে। দেখছেন, কোডিংটা একটু বড় মনিটর লাগে, বুঝছেন না তো? আপনি যদি এইচটিএমএল কোডিং করেন, হ্যাঁ, তখন আপনি যে বাম সাইডে এটা রাখলেন, ডান সাইডে এটা রাখলেন, আউটপুট রাখলেন, সমস্যা নেই। বাম সাইডে এটা থাকলে, ডান সাইডে এটা থাকলে, কিন্তু সিএসএস এর সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে তো সমস্যা করবেন। আহ, বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে এইটুকু জায়গায় হবে না। তখন আগে থেকে প্র্যাকটিস করে রাখেন, এটা সোজা। আপনি যে এটাও বড় করে রাখলেন, মনিটর যেটা, সরি আউটপুট যেটা, এটাও বড় করে রাখলেন, কিবোর্ডে অল্টার ট্যাব দিবেন, একবার কোডিং এ চলে আসলো, একবার আউটপুটে চলে আসলো, অল্টার ট্যাব। তো আপনার এটা হচ্ছে গিয়ে কি বলে, অল্টার ট্যাব। যদি ভুলে যান, প্রথমে একটু কষ্ট করে এই যে মাউসটা নিয়ে এসে একবার ব্রাউজারে গেলেন, আবার মাউসটা নিয়ে এসে এই যে বেস করে টিপ দিলেন, আবার মাউসটা নিয়ে আসলে ব্রাউজারে আসলেন, আবার মাউসটা নিয়ে বেস করে টিপ দিলেন। আর এটা যদি ভুলে যায়, দেখে স্টুডেন্টরা কি করে, যে সার্ভার একবার বন্ধ করে সার্ভার চালু করে, বন্ধ করে সার্ভার চালু করে, আর এইখানে উইন্ডো একটা একটা করে বাড়তে থাকে। তো এই ব্যাড হ্যাবিট গুলা ইগনোর করার চেষ্টা করবেন, মাস্ট। আচ্ছা, আমি আবার বাটন নামে এই সুযোগে বাটন নামে একটা ট্যাগ দেখে ফেললাম। বাটন ট্যাগের কাজ বাটন নেওয়া, হ্যাঁ। তাহলে আমি ওই যে বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, এগুলো কিছু ট্যাগ দেখলাম, পি ট্যাগ দেখলাম, H1 থেকে H6 ট্যাগ দেখলাম, বাটন নামে একটা ট্যাগ দেখলাম, যেটা হচ্ছে গিয়ে আমার বাটনের কাজ করে। এইবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে আজকে লিখেছিলাম ইমেজ ট্যাগ, হ্যাঁ, সেই ইমেজ ট্যাগটা নিয়ে নিই, IMG। IMG লিখে এটা দিলাম, দেখেন সিঙ্গেল ট্যাগ, কিন্তু এখানে দুইটা অ্যাট্রিবিউট দিয়েছে, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে অর্ডার। অর্ডারটা এসইওর ক্ষেত্রে কাজে লাগে। অর্ডারটা হচ্ছে ইমেজটাকে ডিসক্রাইব করে যে ইমেজটা কি ধরনের ট্যাগ। আর এই যে সোর্স, এটা এটার ভেতরে আমি ফাইলের পাথ বা ঠিকানাটা দিয়ে দেবো। তো দেখেন আমি যদি এখানে আসি, এক্সপ্লোরে আসলাম, আমার এখানে কিন্তু কোনো ফাইল নাই, কোনো ইমেজ ফাইল নাই। তো আমার মূল ফোল্ডার, রুট ফোল্ডারটা, ইন্ডেক্স ফাইলটা যেখানে থাকে সেটাই হচ্ছে আমার মূল পেইন ফোল্ডার। এইটার আন্ডারে অনেক সাব ফোল্ডার থাকতে পারে, সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু এটার বাহিরে যাতে না চলে যায়।
আমার রুট ফোল্ডার কোনটা, ইন্ডেক্স নামে যে ফাইলটা আছে সেটা আমার রুট ফোল্ডার। কোনো ফাইল বা অন্য কিছু এই ফোল্ডারের উপরে যাবে না। এই ফোল্ডারের ভেতরে আরো ফোল্ডার থাকতে পারে, সেটার ভেতরে ফাইল থাকুক, সমস্যা নাই, কিন্তু এটার উপরে যাবে না, মানে এই ফোল্ডার থেকে বাইর হবো না আমি কখনো। হ্যাঁ, তো এইখানে আমি একটা ইমেজ ফাইল নিই। ইমেজ ফাইল কিভাবে নিতে পারি, ডাউনলোড করতে পারি। যেহেতু আমি ইমেজ বের করে রেখেছি কোডিং এর, তাহলে কোডিং এর ইমেজ দেখে এটা বড় ইমেজ কিনা, ওপেন ইমেজ ইজ নিউ ট্যাব, এটা বড় tab। তাহলে এইটাই আমরা দিয়ে দিই, আমরা কোডিং করছি, সেই ইমেজটা দিয়ে দিই। কোথায় দিব? তোদের ব্যাচ হচ্ছে 200 কত, 300, 300 তাই না, 354। আজকে হচ্ছে ডে 2। এই ডে 2 এ আসি। আসার পরে আমি এখানে ফাইলের নাম আভিফ, খুবই খারাপ হইলো, যাই হোক চলবে আশা করি, নাহলে তো বিপদ। আমি এখানে নাম দিয়ে দিলাম কোডার। তো চলে আসলো কোডার.aviv। তো এখন যেটা কি করতে পারি, এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি এখানে ইমেজের মধ্যে বলি যে এই ফোল্ডারের ভিতরে কোডার.aviv এটা দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি আউটপুটে যাই, তাহলে হচ্ছে গিয়ে মাই ওয়েবসাইট, এই যে কোডার আসছে, বিশাল বড় আসছে তাই না? আসার পরে আমি এখানে ওই যে একটা অ্যাট্রিবিউট ইউজ করে দিই, WIDTH, ওয়েট লিখে বলে দিলাম ভাই 300-র বেশি যায় না। এখানে দেখেন ছবিটা ছোট হয়ে গেছে না, ছোট হয়ে গেছে। এখন বলতে পারেন যে এই যে রিড মোর এবং এই যে ছবিটা, দুটো তো পাশাপাশি, আমার তো লাগবে নিচে নিচে। তাহলে আমি কি করতে পারি? তাহলে যেটা করবেন, 17 নম্বর লাইন যেখানে শেষ হয়েছে এটার পাশে লিখতে পারেন, অথবা নতুন লাইনে লিখতে পারেন, একটা ট্যাগ আছে BR। BR মানে হচ্ছে ব্রেক। BR লিখে ইন্টার দিবেন, তাহলে ব্রেক ট্যাগ চলে আসলো। তাহলে দেখেন ইমেজ ট্যাগটা নিচে চলে গেছে। আপনি আবারও BR লিখে ইন্টার দেন, তাহলে দেখেন দুইটা লাইন ব্রেক হয়ে গেছে, দেখছেন? আগে লেগেছিল, এখন দুইটা লাইন। এখন ব্রেক ট্যাগটা দেখেন, এটা কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ মানে হচ্ছে এই ট্যাগটা এখানে শুরু, এই ট্যাগটা এখানে শেষ। এই এই গেল ব্রেক ট্যাগ। তাহলে নতুন একটা ট্যাগ শিখলাম যেটার নাম হচ্ছে ব্রেক। আর আরেকটা ট্যাগ শিখাই রাখি, এই বিআর ট্যাগের মতো আরেকটা ট্যাগ আছে HR। HR টাই হচ্ছে কি হিউম্যান রিসোর্স না, হরাইজন্টাল রুলার এই টাইপের কিছু। একটা লাইন দেয়, হরাইজন্টাল লাইন দেয়, দেখেন এই যে একটা লাইন দিয়ে দিচ্ছে, এই যে এই 6 ট্যাগ হয়ে গেছে, তারপরে এই ট্যাগটা দিয়েছি না, HR ট্যাগ, এই যে HR ট্যাগ চলে এসছে। আচ্ছা, আবার সিমিলার অনেক ট্যাগ আছে বুঝছেন, মনে করেন যে এখানে সিটের আগে আমি একটা ট্যাগ দিলাম, সেটার নাম দিলাম EM, দেখে ইন্টার দিলাম, এই সিট ওয়ার্ডটা EM ট্যাগের মধ্যে নিয়ে আসলাম। তাহলে দেখেন এটাও ইটালিক হয়ে গেছে, এটাও ইটালিক হয়ে গেছে। তাহলে এটা আই ট্যাগ যা কাজ করতেছে, EM ট্যাগ তাই কাজ করতেছে, এটাকে বলে ইমফাসিস। আবার মনে করেন যে B ট্যাগ, এখানে অ্যামিট, হ্যাঁ, এটার আগে একটা ট্যাগ দেখলাম, সেটার নাম হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং। এই অ্যামিট ওয়ার্ডটা আমি স্ট্রং ট্যাগের মধ্যে নিয়ে আসলাম, দেখেন এই অ্যামিট ওয়ার্ডটা বোল্ড হয়ে গেছে। তাহলে B ট্যাগ যা কাজ করতেছে, স্ট্রং ট্যাগও একই কাজ করতেছে, চেঞ্জ নেই কিন্তু। তাহলে একই কাজ আপনি ভিন্ন ওয়েতে করতে পারেন, কিন্তু HTML করতে পারেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে কিন্তু আরো বেশি ওয়ে থাকবে, এত বেশি ওয়ে থাকবে যে একটা ডেভেলপারের কোড আর একটা ডেভেলপার বুঝবে না, এরকমও হইতে পারে। হ্যাঁ, মনে করেন আমি একটা PHP কোড লিখলাম বা PHP দিয়ে কিছু একটা বানালাম, এরকমও হইতে পারে যে আমার PHP কোড আরেকজন PHP ডেভেলপার দেখে কিছুই বুঝলো না। আবার এটাও হইতে পারে আরেকজন PHP ডেভেলপার কোডিং করলো, ওই কোডিং দেখে আমি কিছু বুঝলাম না, কারণ ওই কাজটা আমি অন্য ওয়েতে করি, ওই PHP ডেভেলপার অন্য ওয়েতে করে। তো কাজের ধারাটা যদি এক ওয়েতে নিয়ে আসতে চান, এর জন্য দেখা যায় ভবিষ্যতে আমরা যেটা ইউজ করবো, ফ্রেমওয়ার্ক ইউজ করব। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ফ্রেম আর একটা হচ্ছে ওয়ার্ক। ফ্রেম ওয়ার্ক, ওয়ার্ক মানে কি কাজ, ফ্রেম মানে কি আমরা তো যে ছবি ফ্রেমের মধ্যে বন্দি রাখি তাই না, তো আমরা কাজটা একটা ফ্রেমের মধ্যে বন্দি রাখবো, মানে
আমি যে ওয়েতে কাজ করব আরেকজন একই ওয়েতে কাজ করবে। এটি হচ্ছে ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে, পিএইচপি ফ্রেমওয়ার্ক আছে, আমরা ফ্রেমওয়ার্ক ভবিষ্যতে দেখবো, আমি জাস্ট আজকে একটু ধারণা দিয়ে রাখলাম। তো বি ট্যাগ দিয়ে আপনি কাজ করতে পারেন, স্ট্রং ট্যাগ কাজ করতে পারেন। তো যেই ট্যাগগুলো দেখতে দেখবেন যে ওয়ার্ডের মতো, এই ধরনের ট্যাগগুলোকে বলা হয় আবার সিমান্টিক ট্যাগ। সিমান্টিক ট্যাগ কি? সিমান্টিক ট্যাগ হচ্ছে গিয়ে যেই ট্যাগগুলোর মিনিং আছে সোজা বাংলায়। হুম, যেমন এই বি ট্যাগের কিন্তু মিনিং নাই কোনো। বি দিয়ে বাংলাদেশও বোঝায়, বি দিয়ে বোর্ডও বুঝাইতে পারে। আই ট্যাগ দিয়ে আপনি ইন্ডিয়াও বুঝাইতে পারেন, কিন্তু আই দিয়ে, কিন্তু আই দিয়ে এখানে ইটালিক বোঝাচ্ছে, তাই না? তাহলে আই দিয়ে তো কোনো মিনিং হলো না। ইউ দিয়ে আপনি আন্ডারলাইন দিচ্ছেন, ইউ ট্যাগের কোনো মিনিং হলো না। তো যেসব ট্যাগের মিনিং আছে সেগুলি হচ্ছে সিমান্টিক ট্যাগ। উদাহরণ, যেমন আপনি একটা ট্যাগের নাম আছে হচ্ছে হেডার, বুঝাই যাচ্ছে এই অংশে ওয়েবসাইটের হেডিং পার্টটা আছে, তাই না? হেডিং পার্টটা হেডার এর মধ্যে থাকে। এর জন্য আমি একটা কাজ করি, ওই H1 ট্যাগের আগেই আমি নিয়ে যাই, যে বডি ট্যাগের পরে এখানে হেডার ট্যাগটা নিয়ে আসি। হ্যাঁ, তাহলে দেখেন এই যে হেডিং পার্ট। আবার ওয়েবসাইটের নিচে একটা পার্ট থাকতে পারে। তা এখানে একটা জিনিস খেয়াল করেন, হেডার এটা শব্দ না, এটা একটা মিনিং আছে। এটা একটা সিমান্টিক ট্যাগ। আবার হচ্ছে আপনার নিচে একটা পার্ট থাকতে পারে ফুটার, দিস ইজ ফুট। তাহলে এই যে নিচে দিস ইজ আ ফুটার চলে আসছে। এই ফুটারটা নিচে লেখা ঠিক আছে, এটা বাদ দেন, ট্যাগের নামের দিকে খেয়াল করেন, নামের একটা মিনিং আছে। এই ধরনের মিনিংফুল ট্যাগকে বলা হয় ফুটার। আবার মনে করেন হেডার ফুটার মাঝখানে ওয়েবসাইটের মেইন পার্ট আছে, আপনি দিয়ে দিলেন মেইন। এই মেইন নামে ট্যাগ আছে, মেইন ট্যাগের ভিতরে আমার যত এই যে ইমেজ টিমেজ যা যা আছে এগুলা আমি সিলেক্ট করে কাট করে মেইন ট্যাগের মধ্যে নিয়ে নিতে পারি। অথবা অল্টার আপেরও দিয়ে আমি ঢুকাই দিচ্ছি আর কি, অল্ট ধরে কিবোর্ডের আপেরও সিলেক্ট করে মেইনের ভিতরে কি কাজ করছে আবার একটু দেখেন, এটা শর্টকাট। আপনি এটা হয় Ctrl+X দিয়ে কাট করবেন, কাট করে মেনের ভিতর কার্সরটা নিয়ে এসে Ctrl+V দিয়ে পেস্ট করবেন। কিন্তু এখন দেখেন, আমি যদি এই টোটাল জিনিসটাকে ধরে টান মেরে এই মেইনের ভেতরে এক ঘর উপর উঠে দিতে পারি, উপরেরটার সাথে রিপ্লেস করে, তাহলেই তো আমার কাজটা হয়ে যাচ্ছে। এটা করবো কিভাবে? কিবোর্ডের অল্ট ধরে এখন আপ অ্যারো দেবো, নিচেরটার সাথে না তো উপরেরটার সাথে, তাই না? কিবোর্ডের অল্টটা ধরে আছে আমি, এখন দিলাম আপ অ্যারো, হ্যাঁ উপরে চলে গেছে, এবং এই যে মেইনটা নিচে নিয়ে গেছে। তখন এই যে একটা অতিরিক্ত খালি জায়গা, এটা না হয় কেটে দিই, যে মেইন শুরু মেইন শেষ এর মধ্যে সকল জিনিসটা চলে আসছে। তাহলে এই যে হেডার, মেইন টু ফুল ওয়ার্ড মিনিং করে, এটা একটা সিমান্টিক ট্যাগ। ফুটার, আবার মনে করেন সাইড বার নিতে চাচ্ছেন আপনি, প্রথমে সাইড বারের করি করি, অথবা মেইনের ভিতরে সাইড বার থাকতে পারে। সাইড নিয়ে নিলাম একটা কোড, আপাতত লিখে দিই ডিএসসি সাইড বার। যদিও আমি সিএসএস দিয়ে স্টাইল করি নাই, এর জন্য দিস ইজ সাইড বার লেখাটা নিচে আসছে। আমি যদি সিএসএস দিয়ে স্টাইল করতাম তাহলে এই লেখাগুলো এক সাইডে নিয়ে আসতাম, সাইড বার লেখাটা আবার আরেক সাইডে নিয়ে আসতাম, তখন ভাগ করে নিতাম। এই যে H1 থেকে এই পর্যন্ত এটা একটা সেকশনের ভিতর নিয়ে নিতাম। তো আরো কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে মেইনের ভিতরে ভাগ থাকতে পারে না, মেইনের ভিতরে 10টা 20টা ভাগ থাকতে পারে। এটা হচ্ছে আমার মেইন পার্ট, তাই না? মেইনের ভিতরে এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, এটা হচ্ছে সাইট মানে সাইড বার। এটার ভিতরে এটা একটা অংশ, এটা আরেকটা সেকশন, এটা আরেকটা ভাগ। তো এই জিনিসগুলাকে আমি হচ্ছে গিয়ে যেটা করতে পারি, যে আমার মেইনের ভিতরে এটা একটা সেকশনের ভিতরে রেখে দিলাম, SECTION সেকশন। তো সেকশন কিন্তু আপনার কি বলে, সিমান্টিক ট্যাগ, কারণ এটা দেখেন একটা মিনিং আছে। H1 H6 এগুলা কিন্তু সিমান্টিক ট্যাগ না, সেকশন একটা সিমান্টিক ট্যাগ। এইগুলা আমি একটা সেকশনের ভিতরে রেখে দিলাম, ওয়েবসাইটে তেমন একটা চেঞ্জ হবে না, এগুলো একটা সেকশনের ভিতরে রেখে দিচ্ছি, যেগুলো একটা সেকশনের ভিতরে রেখে দিচ্ছি H1 থেকে H6। মেইনের ভিতরে এটা একটা সেকশন, এটা থাকলো। দেন লরেম, এগুলো আমি আরেকটা সেকশনের ভিতরে রাখতে পারি। তো সেকশন নামে ট্যাগ শিখলেন, মেইন নামে ট্যাগ শিখলেন, হেডার নামে ট্যাগ শিখলেন। এইগুলা হচ্ছে কি সিমান্টিক ট্যাগ ইউজ করা খুবই ভালো। আরেকটা সিমান্টিক ট্যাগ আছে, সেকশনের ভিতর ভাগ থাকে,
সেটা আপনি ডিভ নিতে পারেন, ডিভ। হ্যাঁ, মনে করেন ডিভ কখন ইউজ করবেন, একটু একে বুঝাই। মনে করেন এই সেকশনের দুইটা ভাগ আছে, এই সেকশনের দুইটা ভাগ আছে, তাহলে এটা একটা ডিভের মধ্যে রাখেন, এটা আরেকটা ডিভের মধ্যে রাখেন। ডিভ মানে হচ্ছে ডিভিশন, খুবই ইম্পর্টেন্ট ট্যাগ, প্রচুর ইউজ করবো আমরা ডিভ। হ্যাঁ, একটু উদাহরণ দেই। আমি মনে করেন এইচআর এর পরে আরেকটা সেকশন নিলাম, এই সেকশনের ভিতরে আমি দুইটা ডিভ নিলাম, একটা ডিভ আর একটা ডিভ নিলাম। প্রথম ডিভের মধ্যে আমি এই প্যারাগ্রাফ আর বাটনটা নিয়ে গেলাম, প্রথম ডিভের মধ্যে প্যারাগ্রাফ আর বাটনটা নিয়ে গেলাম। দ্বিতীয় ডিভ যেটা, সেটার মধ্যে আমি হচ্ছে গিয়ে এই ইমেজটা নিয়ে গেলাম। ব্রেক ট্যাগটা আপাতত রাখলাম না, দ্বিতীয় ডিভের মধ্যে আমি ইমেজ ট্যাগটা নিয়ে গেলাম, সাইড বারটা এই পাশে রাখলাম। আমি বলতে পারেন আপনি তো ছবি আঁকতেছেন, একরকম আউটপুট আসতেছে আর একরকম। অ্যাকচুয়ালি আউটপুট যদি ওইভাবে আনতে চাই আমার সিএসএস ব্যবহার করতে হবে, যেটা আমি এখনো শিখি নাই। আমি জাস্ট ট্যাগের প্রয়োগটা দেখাচ্ছি। হ্যাঁ, একটা সেকশন, এই যে এটা একটা সেকশন, এই সেকশনের ভিতরে ডিভ দুইটা, এটা একটা ডিভ, এটা একটা ডিভ। এই ডিভের মধ্যে আছে প্যারাগ্রাফ আর হচ্ছে বাটন, আর পাশের ডিভটাতে আছে হচ্ছে আমার ইমেজটা। কিন্তু আউটপুটে যদিও আমার হচ্ছে অন্যরকম আসবে, আউটপুট আগের মতোই আসছে। ঠিক আছে, এই যে এই প্যারাগ্রাফ আর বাটন একটা ডিভের মধ্যে আসছে, এটা একটা ডিভের মধ্যে আসছে। দুই ডিভের মাঝখানে আমি যদি হচ্ছে গিয়ে ওই ব্রেক ট্যাগ দুইটা দিয়ে দিই, তাহলে হয়তো এখন আপাতত কাজ করবে। একটু যে গ্যাপ তৈরি হবে এখানে, দুই ডিবের মাঝখানে ব্রেক ট্যাগ দিয়ে দেন, গ্যাপ তৈরি হয়েছে। তো সিমান্টিক ট্যাগ খুবই ইম্পর্টেন্ট। আরো একটা সিমান্টিক ট্যাগ আছে বেশি ইম্পর্টেন্ট, যে আমরা পি দিয়ে কি বোঝাচ্ছি, প্যারাগ্রাফ। পি দিয়ে তো পাকিস্তানও বোঝানো যায়, তাই না? তো আমি প্যারাগ্রাফ না লিখে আমি হচ্ছে কি আরেকটা কোথায় দিয়ে দিই, মনে করেন সাইড বারে দিয়ে দিই। হ্যাঁ, প্যারাগ্রাফের জায়গায় আমরা ইউজ করতে পারি আর্টিকেল নামে সিমান্টিক ট্যাগ। আর্টিকেলের ভিতরে আমি আহ, আচ্ছা, অথবা আরেকটা টেক্সট দিয়ে দিই, M20 এরকম কিছু লিখে দিই। প্যারাগ্রাফের জায়গায় আমি কি ইউজ করতে পারি, আর্টিকেল ইউজ করতে পারি। বোল্ডের জায়গায় স্ট্রং ইউজ করতে পারি, আই এর জায়গায় ইএম ইউজ করতে পারি, এমফাসিস। হ্যাঁ, এগুলা হচ্ছে কি আপনার কি করতেছে, আমার সিমান্টিক ট্যাগ ইউজ করতে হেল্প করতেছে। এখন হচ্ছে কি আপনার আমরা কি সিমান্টিক ট্যাগ ইউজ করে আমরা এই কাজটা করলাম, যেটা হচ্ছে গিয়ে যদিও কোনো আউটপুটে চেঞ্জ নেই, আমরা জাস্ট এটা চেঞ্জ করে দেখলাম। হ্যাঁ, এখন বলতে পারেন সিমান্টিক ট্যাগ তো আমরা দেখলাম অনেকগুলা, আর কি কোনো সিমান্টিক ট্যাগ আছে? আচ্ছা, অবশ্যই কয়েকটা আছে। সিমান্টিক ট্যাগের লিস্ট যদি খুঁজেন, আপনি গুগলে সার্চ করি আপাতত, এটা HTML5 আসছে সিমান্টিক ট্যাগ। হ্যাঁ, HTML লেটেস্ট ভার্সন যেটা, সেখানে আসছে সিমান্টিক ট্যাগস। এটা যদি দেই, বা আমাকে এআই কিছু সাজেশন করতেছে, এই W3 স্কুল কিছু দিচ্ছে। এই যে দেখেন, এগুলা আর্টিকেল ইউজ করেছি আমরা, অ্যাসাইড ইউজ করেছি, ডিটেলস নামে একটা সিমান্টিক ট্যাগ আছে, ফিগার ক্যাপচার, ফিগার, ফিগার ক্যাপশন, ক্যাপশন। হ্যাঁ, এটা হচ্ছে ইমেজের ক্যাপশন হিসেবে দেওয়া যায়। আর ফিগারটা একটা ইউজ হয় অ্যাকচুয়ালি ইমেজ ট্যাগের মধ্যে, বা কোনো মিডিয়া ফাইল যদি আপনি দেখাতে চান, সেটা ফিগার ট্যাগ ইউজ করতে পারেন। যেমন আমরা এখানে সরাসরি ইমেজ ট্যাগ দিয়ে দিয়েছি। আপনি যদি একটু সিমান্টিক ওয়েতে করতে চান, তাহলে এখানে FIGU আর ফিগার লিখে তার ভিতরে ইমেজ ট্যাগটা দেন। এখন বলতে পারেন আমরা তো ইমেজ ট্যাগ ছাড়া শুধু ডিভ ডিভ দিয়েও দেখবেন যে অনেকে কাজ করে, করতে পারেন কিন্তু। হ্যাঁ, যে এই হেডার না লিখে একটা ডিভ নিলেন, নেভিগেশন বার আরেকটা ডিভ নিলেন, এই সেকশন একটা ডিভ নিলেন, এই সেকশন একটা ডিভ নিলেন, সাইড বারটা আরেকটা ডিভ নিলেন, ফুটারটা আরেকটা ডিভ, ডিভ মানে ডিভিশন, ভাগ নিলেন। ওইভাবে করতে পারেন, এইভাবেও করতে পারেন। অ্যান্ড বলতে কোশ্চেন করতে পারেন যে কোনটা বেটার। অবশ্যই সিমান্টিক ট্যাগ ইউজ করা বেটার। সার্চ ইঞ্জিন খুব পছন্দ করে সিমান্টিক ট্যাগ যদি আপনি ইউজ করেন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন খুবই পছন্দ করে। কারণ বলি, আপনার ওয়েবসাইটে সুস্থ মানুষ আসবে এরকম কোনো কথা নেই, অন্ধ মানুষ আসতে পারে, প্রতিবন্ধী আসতে পারে। তো অন্ধ মানুষ আবার ওয়েবসাইট কিভাবে ইউজ করে একটু বলি, তারা ওয়েবসাইট শুনে শুনে ব্যবহার করে। হ্যাঁ, তাদের কোনো একটা
অ্যাপস থাকে বা কোনো সফটওয়্যার থাকে, ওয়েবসাইটে যেখানে সে মাউস রাখে তাকে শোনায় বলে যে হ্যাঁ আপনি এই জায়গায় আছেন, আপনি ওই জায়গায় আছেন। এইভাবে আপনার ওয়েবসাইট কিন্তু অ্যাক্সেস করতে পারে তারা। তো তারা যে সফটওয়্যারটা ব্যবহার করে সেই সফটওয়্যার কি করে অ্যাকচুয়ালি আপনার কোডগুলা পড়ে। তখন সেই কোডগুলো যখন পড়ে এবং কোডগুলো যখন সে দেখে এরকম দিয়ে দেওয়া আছে এই স্টাইলে, তখন সেই সফটওয়্যার বা অ্যাপসটা আপনার কোডিংটা খুব ভালো মতো বুঝতে পারে। সেম জিনিসটা হয় সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে। কি বলেছিলাম, সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহু, এরা কিন্তু কোনো মানুষ পাঠাবে না আপনার ওয়েবসাইটে, এরা পাঠাবে বট। তারা যখন দেখবে সিমান্টিক ওয়েতে আপনার ওয়েবসাইটে কোডিং করা, তখন তারা আপনার ওয়েবসাইটটা ভালো মতো অ্যাক্সেস করতে পারবে, ভালো মতো কোডিংগুলো বুঝতে পারবে, কি করতে চাচ্ছেন সেগুলো ভালো মতো বুঝতে পারবে। এর জন্য আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং অনেক বেড়ে যাবে সার্চ ইঞ্জিনে। হ্যাঁ, তো এই ট্যাগগুলো দেখে রাখেন। এর মধ্যে বেশি ইউজ হয় যে বলি নেভ ট্যাগটা প্রচুর ইউজ হয়। হেডারের মধ্যে যে নেভিগেশন বারটা আমরা ভবিষ্যতে বানানো শিখবো। নেভিগেশন বার কোনটা? এই যে W3 স্কুলে দেখেন যে HTML CSS উপরে একটা বার আছে, মেনু বার, তাই না? এটা হচ্ছে নেভিগেশন বার বলতে পারেন। উপরে আরেকটা আছে টিউটোরিয়ালস, রেফারেন্স, এটাও আরেকটা নেভিগেশন বার। হ্যাঁ, তো নেভ বার সেকশন একটা, তো আমরা ট্যাগ দেখেছি। সামারি নামে ট্যাগ আছে, টাইম নামে ট্যাগ আছে। একটু বলি যে সব ট্যাগ ইউজ হয় না। হ্যাঁ, আপনার রিয়েল লাইফ উদাহরণ দিই। আপনি যখন পিএইচপি শিখবেন, পিএইচপিতে দেখবেন যে হাজার খানিকের উপর আরো বেশি হবে বিল্ট ইন মেথড বা ফাংশন আছে। মানে পিএইচপি ওই ফাংশনগুলো তৈরি করেই রাখছে, কিন্তু ওই হাজার খানিক ফাংশন শিখা লাগবে না। যেগুলা বেশি লাগে সেগুলা মনে রাখবেন, যেগুলা একটু কম ইউজ হয় সেগুলা আগের ডেভেলপার যারা ছিল তারা গুগলের হেল্প নিয়ে খুঁজে নিয়ে এসে বসায় দিত। আর লেটেস্ট যে ডেভেলপার আছে তারা এআই এর হেল্প নিয়ে এনে বসায় দেয়। সবকিছু আপনার ব্রেনে রাখা যাবে না, রাখলেও লাভ হবে না, 2 দিন পরে চেঞ্জ হয়ে যায়। কনসেপ্টটা ব্রেনে রাখতে হবে, কিভাবে কোডিং করতেছি সেটা ব্রেনে রাখতে হবে। যেগুলো বারবার ইউজ হচ্ছে সেগুলো আপনার করতে করতে মুখস্থ হয়ে যাবে। যেগুলো কম ইউজ করবেন সেগুলো তো মুখস্থ হবে না। সেগুলো কিভাবে না জানলেও খুঁজে বের করতে হয় সেই ওয়েটা জানতে হবে। হ্যাঁ, সবকিছু মুখস্থ রেখে পোষাবে না। প্রচুর বড়, যেমন HTML ট্যাগ সংখ্যা নর্মালি 120টা। হ্যাঁ, 120টার আশেপাশে হবে কত HTML ট্যাগ সংখ্যা। সিমান্টিক ট্যাগ না, ওই যে সব ট্যাগ মিলায় H1 থেকে H6 BIU, সর্বোচ্চ 120-এর আশেপাশে হবে। কিন্তু আপনার সব ট্যাগ মুখস্থ রাখা লাগে না। আমি বড় জোর উঠতে গেলে 40 থেকে 60টা হবে, এর মধ্যে হবে, মানে অর্ধেক। 120টা তো অর্ধেক, মনে করেন 60টার আশেপাশে হবে। এর বেশি ট্যাগ আমি ইউজ করি না। না করতে করতে এরকম হয়ে গেছে, ভুলে গেছে, ব্রেন থেকে আউট হয়ে গেছে। হ্যাঁ, লাগে না, কেন ইউজ করবো? যেগুলো সিমান্টিক ট্যাগ পপুলার সেগুলো ইউজ করেন। যেমন আর্টিকেল ট্যাগটা ইউজ হয়। ওয়েবসাইটে আজকাল সাইড বার থাকে না, এরকম সাইড বার যদি অ্যাডমিন প্যানেলে থাকে, যাই হোক, যদি লাগে, যেমন এই যে এটা একটা সাইড বার দেখছেন, তখন এস সাইড ইউজ করবেন। ডিটেলস ইউজ করতে পারেন। ফিগার ইউজ করা হয় ইমেজ টিমেজ সেগুলোর ক্ষেত্রে, ফিগার ইউজ করা হয়। আর ফিগার ক্যাপশন যদি লাগে ইউজ করা ভালো, তাও ইউজ করি না। ফুটারটা ইউজ হয়, হেডারটা ইউজ হয়, মেইন ইউজ হয়। মার্ক খুব একটা ইউজ করি না। নেফটা ইউজ করি, সেকশন ইউজ করি, সামারি টাইম এগুলাও ইউজ করি না। হ্যাঁ, সেকশন ইউজ করি। তারপরে সেকশনটা ইউজ করি, নেভ ইউজ করি, মেইন ইউজ করি, হেডার ফুটার ইউজ করি, ফিগার ইউজ করি। অ্যাসাইড আর্টিকেল ডিটেলসটা মাঝে মধ্যে ইউজ করি, অ্যাসাইড আর্টিকেলস এই দুটো ইউজ করি বেশি। পি এর জায়গায় আর্টিকেল ইউজ করতে পারেন, সাইড বারের জায়গায় অ্যাসাইড ইউজ করতে পারেন। মেইন ওয়েবসাইটটা মেনে থাকলো, হেডার ফুটার তো থাকলোই, আর্টিকেলটা প্যারাগ্রাফের জায়গায় আর্টিকেল থাকবে। আর ফুটার এখানে আছে না, হ্যাঁ ফুটার তো আছেই। আর সাইড বার যদি থাকে তাহলে অ্যাসাইড ইউজ করবেন। আর ইমেজ বা ভিডিও এই টাইপের ফাইলগুলো আপনার যে ফিগার নামে ট্যাগ আছে, মিডিয়া টাইপের ফাইলগুলো এই যে ফিগার নামে ট্যাগের মধ্যে যেভাবে দিলাম সেভাবে দিয়ে দিতে পারেন। আর যারা একদম ফ্রেশ আছেন, আজকে সিমান্টিক ট্যাগ সেকশনটা কঠিন লাগতে পারে, কঠিন লাগলে ইগনোর করেন। নর্মাল ট্যাগগুলা শিখেন। হ্যাঁ, H1 H2 লিখার নিয়মটা শিখেন, কিভাবে লিখতেছি। আমি কিন্তু একটা লাইন বরাবর লিখলে আমার জান বাইরে হয়ে যেত কোডগুলা বুঝতে। এখন দেখেন আমি কিন্তু বুঝতে পারতেছি যে মেইন একটা ট্যাগ, এই মেইন ট্যাগের চাইল্ড হিসেবে কিন্তু এই সেকশন আছে, এই সেকশন আছে। এই সেকশন ট্যাগের চাইল্ড হিসেবে কিন্তু H1 H2 H3 একটু কিন্তু সরে সরে আছে যেগুলা ট্যাগগুলা। তো এইভাবে হচ্ছে বুঝে বুঝে কোডিং করেন। আপনাদের সিলেবাসে টেবিল আছে, ফর্ম আছে, এগুলো একটু আমি দেখাবো। সিম্যান্টিক ট্যাগ আপনার সিলেবাসে ছিল, যেটা দেখানো হয়ে গেছে।
আরো কিছু ট্যাগ আছে ইম্পর্টেন্ট ট্যাগ সেগুলা আচ্ছা দেখাইতে পারি আজকে কিছু ইম্পর্টেন্ট ট্যাগ দেখাই দিই আজকে আরেকটু দেখাই হ্যাঁ। আপনার মনে করেন একটা পুরাতন ট্যাগ আছে এখন আর খুব একটা ইউজ হয় না, হেডিং এর পরে নিয়ে নিই। যেমন এটা একটা ট্যাগ আছে মার্কিউ, MARQUW, মার্কিউ। এই মার্কিউ ট্যাগের মধ্যে আপনি যা লিখবেন সেটা ভেসে ভেসে যাবে। এই যে দেখেন লাল বাতি জ্বালাই দিচ্ছে, বিএস করি লাল বাতি দেখা দিচ্ছে কেন? কারণ হচ্ছে এই মার্কিউ ট্যাগটা হচ্ছে আজকাল আর ইউজ হয় না, একটু আগেও বলছি। তো এইটা যদি দেখেন আমি যদি কিছু লিখি, যে লিখলাম যে সামনের মাসে নির্বাচন, আবার একটা সাইন দিয়ে বললাম হচ্ছে গিয়ে আহ, সামনে আবার শীত আসবে, এরকম কিছু লিখতে পারি। আবার লিখতে পারি যে উম লিখে দিলাম আমি ভাত খাই, ভাত বানান ভুল লিখছি। আচ্ছা, সেভ দিলাম, আউটপুটে গেলাম। এইটা হচ্ছে আমার মাই ওয়েবসাইট। এটা এই যে দেখেন এটা হচ্ছে মার্কেটের কাজ, টেক্সটটা ভেসে ভেসে যাবে। রিয়েল ওয়েবসাইটে আজকাল এটা এরকম দেখা যায় না, আরো স্টাইলিশ দেখা যায়, সেটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হয়। এই কিছু সরকারি ওয়েবসাইটে দেখবেন যে এরকম ভেসে ভেসে যায়। এই যে সরকার কোটি টাকা দিয়ে খুবই সস্তা ওয়েবসাইট বানায়, সেই সব সস্তা ওয়েবসাইটে দেখবেন যে মার্কিউ ট্যাগ ইউজ করে টেক্সট এরকম ভাষায় ভাষায় নিয়ে যায়। তো এটা হচ্ছে সেই মার্কিউ ট্যাগ। এখানে বিহেভিয়ার আছে হচ্ছে কি, একটা বলি তিনটা বিহেভিয়ার আছে। একটা হচ্ছে এসে থেমে যাবে, একটা হচ্ছে এসে বাড়ি খাবে, আর একবার বাড়ি খাবে, আরেকবার ডানে বাড়ি খাবে, আরেকবার হচ্ছে এসে ভেসে ভেসে এসে এখান দিয়ে এসে যে গায়েব হয়ে যাবে, এইটাকে বলে স্ক্রোল। এখন যেটা আছে এফেক্ট সেটা হচ্ছে স্ক্রোল বিহেভিয়ার। আপনি যদি লিখে দেন হচ্ছে স্লাইড, SLID স্লাইড, তাহলে দেখবেন ডান দিক দিয়ে আসতেছে, আসবে, আস্তে আস্তে বাম দিকে যাবে, গিয়ে যখন ওর স্ক্রোলটা মানে বাম দিকে পুরোপুরি চলে যাবে তখন হচ্ছে থেমে যাবে। আমরা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইডে এরকম দেখতাম, তাই না? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের টেক্সট এসে থেমে যায়, এখন হচ্ছে এটা হচ্ছে স্লাইড হচ্ছে এসে থেমে গেছে। আচ্ছা, আরেকটা কি আছে আমি বললাম যে বাড়ি খাবে, এইটা হচ্ছে ভ্যালুটা দিবেন হচ্ছে অল্টারনেট। তো আমি বিহেভিয়ারের ভ্যালু কি দিয়েছি অল্টারনেট, এই যে ডান থেকে বাম দিকে আসছে, আসার পর একটা বাড়ি খাবে ঢুসুম, তারপর বাম থেকে আবার ডান দিকে যাওয়া শুরু করবে, আবার ডান দিকে যাবে, ডান দিকে আরেকটা বাড়ি খাবে ধুরুম করে, তারপর ডান দিক থেকে বাম দিকে চলে আসবে, দেখছেন? এইটা হচ্ছে কি আপনার কি অল্টারনেট। আর বাই ডিফল্ট কি থাকে স্ক্রল, স্ক্রল লেখা যেই লেখা না লেখা একই কথা, কারণ এটা ডিফল্ট। যে ডান থেকে বায়ে আসতেছে, আসার পর সে স্ক্রল করে চলে যাচ্ছে, আবার ডান দিক দিয়ে শুরু হচ্ছে, বাম দিকে আসবে, স্ক্রল করে চলে যাচ্ছে। অনেক সরকারি ওয়েবসাইটে এটা আছে, লেটেস্ট ওয়েবসাইটগুলো খুব একটা নাই বললেই চলে, কারণ জাভা স্ক্রিপ্ট দিয়ে এই জিনিসটাই আরো সুন্দর করে করা যায়। আবার এখানে আরেকটা আছে ডিরেকশন, ডিরেকশন চারটা আছে। এই মুহূর্তে হচ্ছে ডিরেকশন হচ্ছে লেফট, কোন দিকে যাচ্ছে? বাম দিকে যাচ্ছে। আপনি যদি ডিরেকশন দিয়ে দেন যে রাইট, তাহলে কোন দিকে যাবে? ডান দিকে যাচ্ছে। আপনি ডিরেকশন দিয়ে দিলেন আপ, তাহলে যাবে উপরের দিকে। এটা এখন দেখেন উপরের দিকে যাচ্ছে টেক্সটটা। আপনি ডিরেকশন দিয়ে দিলেন ডাউন, DOWN ডাউন, তখন দেখেন নিচের দিকে যাচ্ছে। তাহলে আপনি যদি লেফট লিখে দেন আর যদি না লিখে দেন একই কথা, কারণ ডিফল্ট লেফটই থাকে, লিখে দিলেও বাম দিকে যাবে, আর যদি কিছু না লিখেন তাও বাম দিকে যাবে। আর যদি কিছু লিখে দেন তাহলে লেফট ছাড়া যা লিখবেন সেটা সেদিকে কাজ করবে। আচ্ছা, আবার আছে হচ্ছে কি আপনার স্ক্রোল অ্যামাউন্ট, SCROLL, স্ক্রোল অ্যামাউন্ট, AMOUNT, স্ক্রোল অ্যামাউন্ট। স্ক্রোল অ্যামাউন্ট দিয়ে দিলাম হচ্ছে কি আপনার কত দেওয়া যায়, স্ক্রোল অ্যামাউন্ট দিয়ে দিলাম মনে করেন 200। দেখেন এখন বুলেট ট্রেন করবে, ভীষণ ভীষণ চলে যাচ্ছে, আমরা পড়তে পারতেছি না, তাহলে 200 জায়গায় আমি দিয়ে দিলাম 20। তাহলে দেখেন এখন একটু আগের থেকে স্পিড বাড়ছে, এই হচ্ছে অবস্থা। তো এই যে স্ক্রল করে যাচ্ছে, তাই না? এরপরে হচ্ছে স্ক্রল অ্যামাউন্টের পরে আর কি দিতে পারি, ডিরেকশন লেফট, স্ক্রল অ্যামাউন্ট 20, আর দিতে পারি হচ্ছে কি আপনার
জাভাস্ক্রিপ্ট কোড দিতে পারি, ইনলাইন জাভাস্ক্রিপ্ট মানে এই লাইনের ভিতর দিতে পারি। একটু দেখে রাখেন, আমরা ভবিষ্যতে জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখবো। যেমন হচ্ছে একটা আছে অন মাউস ওভার, মানে এইটার উপর যদি মাউস যায় তাহলে দিস, মানে আমি যে এই জিনিসটা আছে এই জিনিসটা ডট স্টপ হয়ে যাবে। তাহলে ওয়ান মাউস ওভার এটাকে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট বলে, এটা কোনো অ্যাট্রিবিউট না, এটা HTML এর ভেতরেই কাজ করে। ওয়ান মাউস ওভার মানে এই পার্টিকুলার এলিমেন্টের উপর মাউস গেলে স্টপ নামে ফাংশনটা রান হয়ে যাবে। কার উপর? আমি যেটার উপরে আছি সেটার উপর। দিস মানে কি? এটা। ওকে, তাহলে এটা দেখেন চলতেছে চলতেছে, মাউস উপরে নিলাম বন্ধ হয়ে গেল, আবার মাউস আউট করলাম চালু হয়ে যাবে। তাহলে আমাকে আবার আরেকটা জাভাস্ক্রিপ্ট কোড দিতে হবে, এটা হচ্ছে অন মাউস আউট, মানে এটার উপর যদি মাউস আউট হয়ে যায় তাহলে দিস, এই জিনিসটা যে জিনিসটা আছে সেটা কি হয়ে যাবে? আবার স্টার্ট হয়ে যাবে। তাহলে দেখেন একবার মাউস উপরে নিলাম জিনিসটা বন্ধ হয়ে গেল, আবার মাউস আউট করলাম জিনিসটা চালু হয়ে গেল, আবার মাউস উপরে নিলাম জিনিসটা বন্ধ হয়ে গেল, আবার মাউস আউট করলাম জিনিসটা চালু হয়ে গেল। হ্যাঁ, মাউস উপরে নিলাম বন্ধ হয়ে গেল, মাউস আউট করলাম জিনিসটা চালু হয়ে গেল। তাহলে এই যে মাউস উপরে গেলাম এই জিনিসটা স্টপ, মাউস আউট করলাম আবার এই জিনিসটা কি হলো? স্টার্ট হয়ে গেল। এই আপাতত মার্কিও ট্যাগের মধ্যে এই কয়টাই দেখেন। রিয়েল লাইফে কাজে না লাগুক তো অসুবিধা নেই, কোডটা বোঝা হইলো, কোড লেখার প্র্যাকটিস করা হইলো, এটা হচ্ছে বড় কথা এই মুহূর্তে। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট ট্যাগ আছে একটু দেখাই। আহ, একদিনে প্রেশার হয়ে গেলে বিপদ, আবার যাই হোক। আচ্ছা, ফুটারে একটা ট্যাগ দেখাই, সিমান্টিক ট্যাগ মনে পড়ছিলাম একটু আগে মাথায় আসছিল, আমার মিস হয়ে গেল। আর্টিকেল নামে একটা ট্যাগ আছে, হ্যাঁ, এটা একটা সিমান্টিক ট্যাগ। আর্টিকেল না, সরি, অ্যাড্রেস। অ্যাড্রেস, এটা একটা আমার অ্যাড্রেস থাকতে পারে। অ্যাড্রেসের মধ্যে লিখলাম যে আমার অ্যাড্রেস লিখি 9 শের ই বাংলা রোড, জারিবাগ, ঢাকা 1209। দেখেন নিচে যে অ্যাড্রেস চলে আসছে, দেখছেন এক লাইনে চলে আসছে, আমি এখানে লাইন বাই লাইন লাগছি, যাই হোক, কিন্তু এটা কিন্তু ইটালিক আকারে চলে আসছে, তাই না? ইটালিক আকারে চলে আসছে। তাহলে আই দিয়ে আমি লিখতে পারি, অ্যাড্রেস দিয়ে লিখতে পারি, কিন্তু অ্যাড্রেস দিয়ে যখন আমি অ্যাড্রেস ট্যাগটা ইউজ করব, ওই যে গুগল হোক বা ওই যে থার্ড পার্টি অ্যাপস হোক প্রতিবন্ধীদের, হোয়াট এভার ইট ইজ, ও বুঝে নিবে তো এখানে আমি আমার ঠিকানাটা লিখছি, তাই না? ওর জন্য অ্যাক্সেস করাটা সুবিধাজনক হয়ে যাবে না জিনিসটা? এর জন্য এসইওর ক্ষেত্রে সিমান্টিক ট্যাগটা খুবই ভালো। আচ্ছা, ইউএল ট্যাগ আছে, ওএল ট্যাগ আছে, এটা আর আজকে ধরতে চাচ্ছি না। আইফ্রেম ট্যাগ আছে, আমি এগুলা নেক্সট ক্লাসে ধরবো, নেক্সট ক্লাসে এগুলা দেখাবো। আহ, আপনাদের একটা কাজ করি, হোমওয়ার্ক না দিলে বুঝবো না আপনারা কি অবস্থায় আছেন। দেখি কয়জন ক্লাস করতেছেন? 10 জন, 9 জন। 9 জনের হোমওয়ার্ক দেখতে বেশি সময় লাগবে না আমার, 5 মিনিট করে দেখলেও তো 45 মিনিট চলে যাবে। আরে না, 1-2 মিনিটের মধ্যে দেখে নিব না, চান? 9 জনের ভিতরে 20 মিনিট দেখলাম হোমওয়ার্ক, তাহলে হচ্ছে প্রবলেম সলভ হবে, আপনাদের কি অবস্থায় আছে এটা আমি বুঝতে পারবো। আমি আজকে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, মানে ছোট্ট হোমওয়ার্ক, কিছুই না, আমি যা কোডিং করেছি আপনারা ভিডিও দেখে দেখে সেটাই করবেন। হ্যাঁ, আপনাদের মতো করে কিছু কাজ করবেন, আপনাদের মতো করে সিএসএস অ্যাপ্লাই করবেন না, অ্যাডভান্স লেভেলে কিছু করতে যাবেন না। আমি যে কয়টা কোডিং করেছি সেটা হচ্ছে আপনার লিমিটেশন, এর মধ্যে থেকে আপনি কি বানাইতে পারেন বানায় আমাকে দেখাবেন। ঠিক আছে, ভিডিও অডিও ট্যাগ নিয়ে কিন্তু আমি কাজ করি নাই, এটা নিয়ে কাজ করতে যাবেন না। তারপর হচ্ছে আই ফ্রেম ট্যাগ নিয়ে আমি কাজ করি নাই, ইউএল এলআই এগুলো ট্যাগ নিয়ে আমি কাজ করি নাই, এগুলো নিয়ে কাজ করতে যাবেন না। আমি যা যেগুলো দিই, হেডিং 1, H1, H2, বি আর ট্যাগ, তারপর কিছু সিমান্টিক ট্যাগ, ডিভ ট্যাগ, এগুলো নিয়ে কাজ করবেন। আমি কিন্তু সিএসএস নিয়ে কাজ করি নাই, হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করবেন না। আমি যা করেছি তার মধ্যে থেকে আপনি যতখানি পারেন করে হোমওয়ার্ক সাবমিট করবেন। আমি হোমওয়ার্কটা এখনই আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসের শুরুতেই আমি হোমওয়ার্ক দিয়ে শুরু করবো। হ্যাঁ, হোমওয়ার্ক দেখে দেখে শুরু করব, বুঝতে পারবো যে আপনারা কোন অবস্থায় আছেন।
আর আমরা আমাদের কোর্সের মোস্ট ইজিয়েস্ট পার্টে আসছি, হ্যাঁ। সামনে যত টপিক পারবে তত একটু হার্ড লেভেল আসবে, যাই হোক সমস্যা নেই। আপনারা এখন যারা বিশেষ করে ফ্রেশ আছেন, একদম নতুন আছেন, তারা কিন্তু একটু প্র্যাকটিস করে স্কিলটা এখনই গ্রো আপ করে নিতে হবে, হ্যাঁ, যাতে আপনি নেক্সটে যখন আমি একটু হার্ড লেভেলে যাবো তখন জিনিসটা ভালো মতো গ্রাপ করতে পারেন। যেমন বেসিক জিনিস যদি না পারেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, যে কপি পেস্ট করা, হ্যাঁ, নতুন ফাইল তৈরি করা, এগুলো বেসিক জিনিস। এগুলা যদি না পারেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, এগুলো যাতে প্র্যাকটিস করে করে এখনই আপনি আয়ত্তে নিয়ে আসবেন, ওকে। ঠিক আছে তাহলে, কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে শেষ করতে চাচ্ছি ক্লাস। ও, আরেকটা জিনিস, আমি কিন্তু ওই যে ধরেন যে 10টা যে বাজে, আমি ধরেন ঢুকতে ঢুকতে 10টা 5 বাজে যায়, হ্যাঁ, এটা একটু মাথায় রাখেন। তো এর মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো আশা করি। কিন্তু আপনার ওই যে একেবারে ঠিক 10টায় আমি একটু কমই ঢুকি, বুঝছেন। তো ওইভাবে একটু অ্যাডজাস্ট করে নিন, এই আর কি। ঠিক আছে তাহলে, ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর হোমওয়ার্কটা করে দিয়ে জমা দিয়ে দিন। আল্লাহ হাফিজ।